সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি মূলত স্বাগত জানাচ্ছি সিরিজ ওয়েবিনার অন হায়ার স্টাডি অ্যাব্রড এর ৫ম পর্বে। আজকের এই পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অতিথি হিসেবে ডক্টর নাজমুল ইসলাম। উনি টিচার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মনির আপু। আমরা আজকে সিরিজ ওয়েবিনার অন হায়ার স্টাডি অ্যাব্রড এর ৫ম পর্বে পৌঁছেছি। এই ওয়েবিনার সিরিজের মূলত যাত্রা শুরু হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা বিষয়ক ধারণা ক্লিয়ার করা, উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা, সেই সঙ্গে উচ্চশিক্ষা সংক্রান্ত যে ইনফরমেশন অ্যাভেলেবল করা। এছাড়াও করোনা মহামারীর এই সময়ে একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব অনুধাবন করার প্রয়াসও ছিল এই সিরিজ ওয়েবিনার শুরুর মূল উদ্দেশ্যে। সো এই ওয়েবিনার সিরিজের আমরা মূলত ইতোমধ্যে ৪টা পর্ব হয়ে গেছে, যেখানে আমরা কথা বলেছি বিভিন্ন দেশের অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে কথা বলেছি, বিভিন্ন ফান্ডিং অপরচুনিটি বা স্কলারশিপের যেসব প্রয়োজনীয় তথ্যাবলী সেসব নিয়ে। আজকের পর্বে একটা অ্যাপ্লিকেশন প্রসিডিউরের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের সঙ্গে আমাদের অতিথি যুক্ত আছেন। আজকের এই পর্বের মূল আলোচনার বিষয় হবে সিভি কিভাবে ফরম্যাট করতে হয়, কিভাবে বা একজন প্রফেসরকে অ্যাপ্রোচ করা যায়, কিভাবে রেসপন্স পাওয়া যায়, অথবা একজন প্রফেসরকে কিভাবে চুজ করা যায়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবেন আমাদের আজকের অতিথি। আমাদের বরাবরের মতোই এই প্রোগ্রামটাও সাজানো হয়েছে এভাবে, প্রথমে আমাদের অতিথির বক্তব্য পর্ব থাকবে, তারপর থাকবে কোশ্চেন এন্ড আনসার সেশন। আমাদের পার্টিসিপেন্টদেরকে আমি অনুরোধ করব কোশ্চেন আনসার কিউ&এ সেকশনে গিয়ে বাংলা অথবা ইংলিশে প্রশ্ন লিখতে, অথবা আমাদের আলোচনার শেষে আমরা মাইক্রোফোন অন করে দেব, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের অতিথি সম্পর্কে একটু বলে নিই। আমাদের অতিথি ডক্টর নাজমুল ইসলাম পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে, পিএইচডি করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে, পোস্টডক করেছেন ইংল্যান্ডের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে, আর এখন আছেন টিচার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আমি ডক্টর নাজমুল ইসলামকে তার বক্তব্য বা প্রেজেন্টেশন শুরু করার অনুরোধ করব। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর মনিরা ফর হ্যাভিং মি। এবং আজকে যারা আছেন রাজশাহী ইউনিভার্সিটি পাশাপাশি বাইরের বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানে যারা আছেন, সবাইকে ধন্যবাদ আসার জন্য। তো প্রথমেই বলে নেই, সিভি বা ইমেইল এটার কোনো আসলে একটা কমন কোনো ফরম্যাট নেই বা কমন কোনো নিয়ম নেই। কিন্তু আমার যে অভিজ্ঞতা, আমার বিভিন্ন সময় বা আমি এখন প্রচুর সিভি পাই, পিএইচডি পজিশনের জন্য রিকোয়েস্ট পাই, আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। সেটা হয়তো ভ্যারি করতে পারে মানুষের সাথে মানুষের। তো সেই অভিজ্ঞতাটা আজকে ডক্টর মনিরার সাথে যখন কথা হচ্ছিল যে আলোচনা ইনফর্মাল হবে, তো প্রথমে আমি একটু আমার ওপিনিয়ন গুলো দিতে চাই যে সিভি গুলো কেমন হওয়া উচিত, আর হচ্ছে আমি যখন একটা প্রফেসরকে ইমেল করব কোন ফরম্যাটে করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। সেটা আমি যখন করেছি, আমার জুনিয়ররা যখন করেছে দেখেছি, এবং আমি এখন যখন পাচ্ছি তখন আমি দেখছি যে আসলে কোনটা ভালো হয়। তো আমি প্রথমে একটু ফর্মাল প্রেজেন্টেশন দিব, এবং কিছু কিছু জিনিস হয়তো স্কিপ করে যাব, যেগুলো রিলেভেন্ট সেগুলো একটু ডিসকাস করব, তারপর আসলে আমরা ইনফর্মালি আলোচনা করব যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, জি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আপনারা পার্টিসিপেন্টরা বলতে পারেন, কোনো মানে অডিও শুনতে কোনো সমস্যা হলে বলতে পারেন। রেইজ হ্যান্ড করলে। হ্যাঁ, তো আসলে আমি যেটা বললাম যে কনভেনশনাল যে আমি যে রিডিং ফ্রম দ্য স্লাইড এগুলো করবো না, জাস্ট আমি বলি আসলে সিভিটা কি আপনারা জানেন। এটা একটা মার্কেটিং ডকুমেন্ট। হ্যাঁ, তো কিন্তু মার্কেটিং যেটা হচ্ছে সেটা অনেস্ট হতে হবে। আপনি যেটা করছেন সেটাই আপনি মার্কেটিং হিসেবে ব্যবহার করুন, একটা অ্যাকুরেট এবং অনেস্ট। সিভির কোনো একটা ফরম্যাট নাই। এটা আপনি যদি 50 জন প্রফেসরকে ইমেল করেন, আপনাকে 50 বারই চেঞ্জ করতে হবে, একটু হলেও বা একটু বেশি হলেও, যেটা আমরা করি না। মানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, যেটা করি না।
এবং আমি ইমেইল পেলেই বুঝি। মানে আমি কাজ করি হচ্ছে আপনার যদিও ফিজিক্সের, আপনারা যখন বাইরে আসবেন বা যারা কয়েকজন একটু সিনিয়র আছেন, মাস্টার্স বা ফ্যাকাল্টি আছেন কয়েকজন, আহ, আপনি যখন একজনকে অ্যাপ্রোচ করবেন তখন তার সম্পর্কে আপনি একটু জানতে হবে, তারপর অ্যাপ্রোচ করবেন। তো সেই ক্ষেত্রে শুধু ইমেইল না, সিভিটাও আপনাকে একটু চেঞ্জ করতে হবে, তার মতো করে সিভি তৈরি করতে হবে, যাতে আপনার যে তার সাথে রিলেশনটা তৈরি করতে হবে, যেটা করা হয় না। যেমন আমি কাজ করি বায়োসেন্সর নিয়ে, বায়োসেন্সর ফিজিক্সের, আমি রোগ নির্ণয় নিয়ে কাজ করি সেন্সরের একটা কেমিক্যাল সেন্সর প্ল্যাটফর্মে। আমি অনেক সিভি পাই যেখানে আমি দেখি যে এক্সপার্টাইজ, প্রথমের যে জিনিসগুলো, এক্সপিরিয়েন্স, সব জায়গাতেই অন্য কিছু লেখা, যে হয়তো আপনাদের ফিজিক্স এর কোনো কিছু লেখা বা জেনেটিক্স এর একদম কোনো কিছু লেখা। বোঝাই যাচ্ছে যে সে হয়তো এটা কখনো অন্য একটা জবের জন্য তৈরি করেছিল। হ্যাঁ, তো তার মানে কি, মানে আপনি আমার কাছে অ্যাপ্রোচ করছেন একটা কমন ফরম্যাট দিয়ে, মানে আপনার অতটা ইন্টারেস্ট নেই। তো আপনাকে সিভিটা প্রতিবার আপনাকে একটু একটু চেঞ্জ করতে হবে, ডিপেন্ডিং অন দ্য পজিশন ইউ আর অ্যাপ্লাইং, অথবা যে প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করছেন সেটার উপরে। হ্যাঁ, আর লুকস ম্যাটার সিভিতে। অনেকে হয়তো বলতে পারে যে আমার অনেক অনেক কিছু আছে, কিন্তু আসলে প্রফেশনাল হতে হবে এবং যাতে ইজি টু রিড হয় আর কি, মানে পড়তে যাতে ইজি হয়। আজকে আপনার যে 3-4 জনের সিভি আছে, আমি হয়তো শেষে যদি সময় পাই একটা সিভি দেখে আমি দেখবো যে, তো আমি এটা নিজে থেকে বলি, আমার একটা চেক আছে, 30 সেকেন্ড চেক অথবা 60 মিনিট চেক। সিভি বা রিজিউম ডিফারেন্ট, আমি ওই ইসে যাব না, কারণ আপনারা বেশিরভাগই মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, অথবা এখনো হয়তো ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে, বাট তারপরেও বলি যে লুকস ম্যাটার। এবং অনেকে হয়তো বলতে পারেন যে আমার তো কোয়ালিটি আছে, হ্যাঁ আমার কোয়ালিটি আছে, এটা আছে, তো এত প্রেজেন্টেশন করে আমার লাভ কি? কিন্তু আপনার যে কোয়ালিটি আছে সেটা তো আমাকে জানতে হবে। তো আপনি সেটা যদি আমাকে জানাতে চান তাহলে খুবই ক্লিন এবং প্রফেশনাল একটা সিভি হবে। এবং 30 মিনিট, এই পেজে আমি একটু সময় নিব, কারণ 30 সেকেন্ড বা 1 মিনিট চেকটা কি, চেকটা হচ্ছে আপনি যখন আমাকে ইমেইল করবেন, আমি যাতে সিভিটা একটু কুইকলি যদি স্ক্যান করি 1 মিনিটে, আমি যাতে আপনার যে ক্রুশিয়াল ইনফরমেশন সেটা যেন আমি বুঝতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি 10 পেজের একটা সিভি বানালেন, বোল্ড করা, আমি যেমন এখানে কালার করছি, বিভিন্ন কালার করা, আমি চোখ দিলে সব দিকে চোখ চলে যাচ্ছে, আমি আসল ইনফরমেশন পাচ্ছি না। আপনি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি হয়তো ব্যাচেলরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বা আপনার সিজিপিএ হাই, অথবা আপনার একটা পেপার আছে, বা আপনি একটা ইউজিসির স্কলারশিপ পাইছেন, আমি এটা জানলামই না, আমার শুধু এই দিকে চলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে চোখ, আপনার এক্সট্রা আমি কোনো কিছুই পাচ্ছি না। তো এমন ভাবে করতে হবে সিভিটা যাতে করে এটা ইজিলি স্ক্যান করা যায়, এবং সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একজনকে দেখানো যে এইটা আপনি দেখেন, তাকে 1 মিনিট সময় দেওয়া, এবং এটা অপরিচিত একজনকে, যে আপনার একাডেমিক সম্পর্কে জানে না, তারপর বলা যে তুমি আমার সম্পর্কে কি জানতে পারলা। যদি সে মেজর ইনফরমেশন গুলো জানতে না পারে, তার মানে আপনার সিভিটা অতটা স্ট্যান্ডার্ড হয়নি। এবং আমি এখন আবার বলে রাখি, আপনি হয়তো বলতে, হয়তো কেউ আপনাদের সাথে গল্প করেছে বা বলছে যে আর আমার কোনো সিভি ছিল না, আমি পেয়ে গেছি, দোজ আর এক্সেপশনাল ইয়ে আর কি, মানে স্ট্যান্ডার্ড না হয়ে হয়তো পেয়ে গেছে, তো লাকি ছিল, হয়তো অন্য কোনো ব্যাপার ছিল, বাট আমি ওভারঅল জেনারেলাইজ একটা আইডিয়া বলছি, যে যাতে করে সিভিটা এত সুন্দর এবং সোজা হয়, যাতে 30 সেকেন্ড বা 1 মিনিট একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায়। তারপরে যদি আমি ইন্টারেস্টেড ফিল করি, দেন আই ডিগ ডিটেলস। নর্মালি সিভি তো অনেক লেন্থ হতে পারে ডিপেন্ডিং অন দ্য পজিশন, বাট যখন আপনারা মাস্টার্স বা পিএইচডি জন্য করবেন, আমি বলবো যে 2-3 পেজ আর ম্যাক্সিমাম 4 পেজ, আর 2-3 পেজ ইনাফ। যদিও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাট আমি বলবো যে 2-3 পেজ ইনাফ। এবং বুলেট পয়েন্টস নোট দিবেন। একটা জিনিস আমি দেখি, যেটা আমি এইখানে লিখছি, যে আই মানে সবসময় একটা কমপ্লিট সেন্টেন্স আসলে লেখার দরকার নাই সিভিতে। আমি আমার এক্সাম্পল দেখাবো আমার সিভির। কমপ্লিট সেন্টেন্স বলতে বোঝাচ্ছি, ধরুন আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিচ্ছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার যে কোনো বাইরের ক্ষেত্রে, কারণ আপনি যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কাজ করবেন, আউটরিচে এঙ্গেজমেন্টে থাকবেন, এটা প্রমাণ করে যে আপনি একটা টিম প্লেয়ার। আপনি মাস্টার্সে কোনো ল্যাবে গেলেন বা পিএইচডিতে যে কারোর সাথে সমস্যা করবেন না। তো আপনি লিখলেন যে I was a vice president of Rajshahi University Debating Club or something. অনেকেই লেখে, এটাতে যেটা হচ্ছে আপনি বড় করে লিখতেছেন, হ্যাঁ মানে আপনার ফুল সেন্টেন্স লেখার দরকার নেই, ভাইস প্রেসিডেন্ট ইন ওইটা। অথবা যদি আপনি লিখতে চান, সরাসরি ভার্ব দিয়ে লেখা শুরু করেন, ওকে, যেটা যে লেড দ্যাট প্রজেক্ট, যে লেড এ প্রজেক্ট, ওকে, অর চেয়ারিং আ প্যানেল, সামথিং লাইক দ্যাট। মানে
আপনার পুরো লেখার দরকার নেই, এটা সিভিটা ছোট হবে, সুন্দর হবে। আচ্ছা, ফন্ট এটা তো কোনো নিয়ম না, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট প্রফেশনাল আমরা যেটা ইউজ করি সবসময় সেটা হচ্ছে যে স্যান্স সেরিফ ফন্ট বলে আর কি। হ্যাঁ, এটা ক্যালিব্রি হতে পারে, এরিয়াল হতে পারে, টাইমস নিউ রোমান হতে পারে। তো এই স্যান্স সেরিফের যে কয়টা ভার্সন আছে এগুলা ইউজ করা ভালো, 11-12, হ্যাঁ, এর বেশি না ফন্ট সাইজ। এটা হতে পারে, এটা কোনো রুল না, আপনি কমিক দিতে পারেন, বাট নর্মালি আপনি যে কোনো দেশেই যান ক্যালিব্রি, এরিয়াল, টাইমস নিউ রোমান এইগুলোর ভেতরেই থাকে। হ্যাঁ, তো এইগুলো করবেন আপনি। বোল্ড, ক্যাপিটাল, হ্যাঁ, এইগুলো ইউজ করতে পারেন, বাট ডোন্ট ইউজ টু মাচ। তাহলে যেটা হয় যে চোখ বিভিন্ন জায়গায় চলে যায়, একবার ইটালিক, একবার আন্ডারলাইন, একবার বোল্ড, অনেক দিকে চলে যায়। বাট এটা কোনো নিয়ম না, আপনি যদি আপনাকে সেল করতে চান, ধরেন আপনার একটা পেপার আছে যেটা খুবই হাই ইম্প্যাক্ট পেপার, বা আপনার একটা জিনিস আছে যেটা অন্য কারণ নাই, আপনি বোল্ড করেন, কালার করেন, সমস্যা নেই, যে আপনি ওই ইন্ডিভিজুয়াল পয়েন্টটা আপনার প্রফেসরকে জানাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটু করতে পারেন। আর এটা বা মানে আপনার প্রথমে নাম দিবেন, সিভি, এটা নর্মাল জিনিস, বাট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আপনারা হয়তো জানেন আগে থেকেই, বাট আমি এই জায়গাটা একটু সময় নিতে চাই, যেটা বাংলাদেশে পার্সোনাল ইনফরমেশন যেটা, সেটার জায়গা আসলে কোথাও নাই। হয়তো জাপানে হয়তো থাকতে পারে কিছুটা, ডক্টর মনিরা জাপানে পিএইচডি করছেন, তিনি হয়তো জানবেন, বাট অ্যাপার্ট ফ্রম এই এশিয়ান কান্ট্রিজ লাইক মালয়েশিয়া, বাংলাদেশ, মানে এইসব জায়গা ছাড়া আপনার বাবার নাম কি, মার নাম কি, ব্লাড গ্রুপ কি, ইভেন বার্থ ডেট অনেক জায়গায়, হ্যাঁ, এইগুলা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, মানে আপনার একাডেমিক সিভিতে এগুলোর কোনো স্থান নাই। এটা বিয়ের জন্য যে বায়োডাটা সেইটাতে লাগতে পারে, হ্যাঁ, অন্য জায়গায় লাগতে পারে, বা কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারি অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ এবং ইউকে তে, ইভেন ইউরোপেও আপনার এটা জায়গা নাই। বাট আপনি কনভেনশন চেক করবেন যে কান্ট্রিতে আসলে ওই কান্ট্রিতে কিভাবে চলে। হ্যাঁ, যেমন আমি জাপানে মনোবসুর জন্য অ্যাপ্লাই করি, তারপর অস্ট্রেলিয়াতে যাই, সেটা 2013-এ। তো তখন আর কি আমার প্রফেসর রিপ্লাই দিল, তোমার সিভি পাইছি, বাট তুমি তো লেখো নাই তুমি ম্যারিড কিনা, বা তুমি কি ফ্যামিলি সহ আসবে কিনা। তো তখন মনে হলো যে ওইটার কনভেনশন ডিফারেন্ট, অথবা ওই প্রফেসর রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, তো তখন আমি অনেকটা পার্সোনাল ইনফরমেশন অ্যাড করে দিলাম। তো এটা চেক করবেন, বাট ওভারঅল নো পার্সোনাল ডিটেলস, স্ট্রিক্টলি একাডেমিক। আর কোয়ালিফিকেশন দিবেন ক্রনোলজিক্যালি, হ্যাঁ, আর আননেসেসারি ইনফরমেশন পুট করবেন না। আচ্ছা, সুপারভাইজারের নেম দিবেন কিনা। আপনি যখন ধরেন আপনারা এখন বেশিরভাগই ব্যাচেলার করতেছেন, কিন্তু ব্যাচেলারে হয়তো প্রজেক্ট করবেন, মাস্টার্স এ প্রজেক্ট করবেন, তারপর হয়তো পিএইচডি তে অ্যাপ্লাই করবেন। তো মাস্টার্স এ অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই সুপারভাইজারের নেম দিবেন, বাট পিএইচডির জন্যও দিবেন। এটা ডিপেন্ড করে আসলে, যদি আপনি যে প্রজেক্টে অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে বারবার লেখা যে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, তোমাকে মানে বারবার ইন্ডিপেন্ডেন্স এর কথা বেশি লেখা, তখন সেই ক্ষেত্রে সুপারভাইজার বা এই জিনিসগুলো একটু কম লেখা ভালো, কারণ সেটা ইয়ে করে যে আপনি বারবার অন্যদের উপর রিলাই করতেছেন। আপনি রেফারেন্স থাকবেন, আমি বলছি যে যখন কোয়ালিফিকেশন লিখবেন, অনেকেই লেখে মাস্টার্স থিসিস সুপারভাইজার, পিএইচডি থিসিস সুপারভাইজার লেখে, এবং যেটা লিখতে হবে যদি আপনি মাস্টার্স বা পিএইচডি তে করেন। বাট আপনি যদি পোস্টডক বা ইভেন পিএইচডিও কিছু কিছু মানে ইউরোপে বিশেষ করে অনেক বড় ল্যাব আছে যেখানে পিএইচডি তে খুব ইন্ডিপেন্ডেন্ট কাউকে চায়, সেই ক্ষেত্রে আপনি চাইলে সুপারভাইজারের নাম জাস্ট থিসিস টাইটেল দিতে পারেন, কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে যাচ্ছেন। বাট এটা খুবই, আমার কাছে মনে হয় যে আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা মনে হয় আপনাদের জন্য একটু ওভার রিচিং হবে জিনিসটা, এটা আপনি ইগনোর করতে পারেন, বাট আগের কন্টেন্ট গুলো দিতে পারেন। হ্যাঁ, চাকরির কথা আপনি লিখবেন, যদি আপনি যেসব পজিশন ছিলেন সেইগুলা, এবং প্রত্যেকটা পজিশনের আন্ডারে কি যে কি অ্যাচিভমেন্ট, হ্যাঁ, সেইটা লিখবেন। হ্যাঁ, যে আপনি কি করেছেন। এখানে এই জিনিসটা বলি, এটা অনেক পার্থক্য করে, এই যে ডিউটিজ আর রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা, যেটা বললাম যে আপনি কোনো একটা অফিসে কাজ করেন, সেই জায়গাটা দিলেন যে আপনার এমপ্লয়মেন্টে দিলেন যে আপনি রিসার্চ অফিসার অ্যাটমিক এনার্জি কমিশন, কারণ আপনারা ফিজিক্স এর গ্রাজুয়েট অনেকেই সেখানে জব করবেন, তাই না, সায়েন্টিফিক অফিসার অ্যাটমিক এনার্জি কমিশন। বাট দিয়ে আপনার রেসপন্সিবিলিটি দিলেন দুইটা কি দিলেন, নর্মাল জিনিস লিখলেন, হ্যাঁ, যে এইটা। বাট আপনি যদি এখানে একটু স্পেসিফিক করে দেন, হ্যাঁ, যেটা আরো আপনার স্পেসিফিক রেসপন্সিবিলিটি লেখেন, মানে আপনি যদি নর্মাল লেখেন যে কন্ডাক্ট সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, সুপারভাইজিং স্টুডেন্টস,
এইটা থেকে আপনি যদি এখানে লিখে দেন যে আপনি কি বলবো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দিস কোয়ান্টাম ল্যাব সামথিং, মানে একটু একটু স্পেসিফিক লেখেন, তাহলে অন্যদের থেকে একটু আলাদা হয় আর কি। আর যেটা বললাম যে সবসময় একটু অ্যাক্টিভ ভার্ব দেওয়ার চেষ্টা করবেন, লেড করছেন, এস্টাবলিশ করছেন, ডেলিভার করছেন। আচ্ছা, এইটাও খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি লাল কালিতে লিখছি, সেটা আবার বলছি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে দুইটা সিভি আলাদা হয়। একই জিনিস ধরেন, আমি উদাহরণ দিই, আপনারা ধরেন মাস্টার্স এ থিসিস করলেন, হ্যাঁ, আপনারা মাস্টার্স এ থিসিস করলেন, আপনাকে হয়তো আপনার সুপারভাইজার 10,000 টাকা দিছে, এই টাকা দিয়ে সুপারভাইজারে 10,000 টাকা ছিল, আপনার ইন্ডিপেন্ডেন্ট ছিল, আপনি কিছু জিনিসপত্র কিনছেন, ল্যাবে কাজ করছেন, ফিজিক্স এর ডিটেলস আমি জানি না, বাট কাজ করছেন, করে ভালো রেজাল্ট পাইছেন দুইজনই। হ্যাঁ, তো আপনি লিখলেন, একজন লিখলেন যে মাস্টার্স থিসিস রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্স, এটা এইটুকু লিখলেন, রিসার্চ স্টুডেন্ট। বাট আপনার সাথে আরেকজন একই জিনিস, একই কাজ করেছে, সে স্পেসিফিক্যালি লিখলো যে লেড মাস্টার্স প্রজেক্ট যেটা 20,000, হ্যাঁ, delivered the key project milestone 2 weeks ahead of the schedule and 10% under budget। একই জিনিস কিন্তু, হ্যাঁ, আপনি হয়তো আপনি যখন এটা স্পেসিফাই করতেছেন, দুইজনের পারফরমেন্স কিন্তু একই, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ, এবং ওই হয়তো সবাই বলে আমি তো আমার একই সিভি কাজ করতেছে না কেন, না একই জিনিস। এইটাই হচ্ছে মার্কেটিং, কিন্তু আমি বিজনেসের লোক না, বাট মার্কেটিং এটাই, দুইজনই অনেস্ট, কিন্তু আপনি অনেস্ট থেকে আর স্পেসিফিক ডিটেলস দিয়ে একই লেন্থের ভেতরে মনে হচ্ছে আপনি বেশি কিছু করে ফেলছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো রাখা, চিন্তা করা আর কি। এইখানে একটু বলে রাখি যে চিন্তা করা এটা কেন, যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, সেটা হচ্ছে যে একটা প্রফেসরের কাছে, আর প্রফেসরের কথা বলি, মাসে 100 থেকে 200 ইমেইল আসে পিএইচডির জন্য। বছরে আমি ধরে রাখলাম যে খুব ভালো করে 500 ইমেইল পায় একটা প্রফেসর। হ্যাঁ, দিনে অনেক ইমেইল আসতেছে, সেইখানে সে হয়তো একজন পিএইচডি স্টুডেন্ট নিবে। কেন নিবে আপনাকে, তাই না? আপনাকে কেন নিবে? আপনি তো আরো অনেকেই আছে, তো আপনার তো একটু স্ট্যান্ড আউট করতে হবে তাদের ভেতরে। এই জন্যই আপনাকে একটু 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 ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ আমি আর্লি ক্যারিয়ার রিসার্চার, মানে পিএইচডি পোস্ট ডকের পরে এটা আমার ফার্স্ট পজিশন, এই যে 1 বছর হবে আমার সামনের মাসে। আমি প্রচুর ইমেল পাই, বিভিন্ন মঙ্গোলিয়া থেকে পাই, সব জায়গা থেকে পাই, বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব জায়গা থেকে পাই। হ্যাঁ, তো আমি হয়তো একজনকে নিব, তো তখন এই জন্য একটু সিভিটা একটু ভালো হলে সুবিধা হয় আর কি। আচ্ছা, এইটা মনে হয় আন্ডার গ্রাডের জন্য বা বাংলাদেশের পার্সপেক্টিভ অত ইয়ে না, আমি এটা একটু স্কিপ করব। আচ্ছা, আপনারা যেমন স্কলারশিপ পান, আমি এটা আমার সিভিটা যখন দেখাবো তখন আমি হয়তো একটু দেখাবো ওই আগের মতোই, একটু একটু স্পেসিফাই করেন। হ্যাঁ, আপনি ইউজিসি অ্যাওয়ার্ড, হ্যাঁ, বা এইচএসসি, জাস্ট ওটা লিখেন না। হ্যাঁ, আপনি লেখেন যে দ্যাট ওয়াজ ন্যাশনালি কম্পিটিটিভ, ব্র্যাকেটে আপনি টাকার অ্যামাউন্টটা দিয়ে দেন। হ্যাঁ, মানে একটু স্পেসিফাই করেন টু স্ট্যান্ড আউট ফ্রম আদার্স। এই যে আউটরিচ আর এঙ্গেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন দেশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা বলছি, এইটা আপনাদের যেটা বললাম যে আপনাদের এখন থেকেই এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে যে আমি কিভাবে সিভিতে এই জিনিসটা অ্যাড করতে পারি। পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি, বাট বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত হওয়া এবং যাতে ওই জিনিসটা সিভিতে পরে অ্যাড করা যায় সেভাবে এখন থেকেই কাজ করা। অনেকে বলতে পারে যে এটা দরকার নাই, না অবশ্যই এটা দরকার আছে, কারণ বা এটা একটা প্রুফ করে যে আপনি টিম প্লেয়ার, আপনি কথা বলতে পারেন, হ্যাঁ, সোশ্যাল। কারণ হচ্ছে যে ল্যাবে সারাদিন কাজ করলেই হবে না, আপনাকে অন্যদের সাথে মিশতে হবে। তো এই জন্য এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা উচিত, বাট এডুকেশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর ওইটা। কারণ আমি অনেক দেখছি আমাদের সময় আর কি, যখন কেউ ফিল্ম সোসাইটি করতেছে, এটা করতে যে আসল কাজটা ভুলে যায় বা করে না, বা পলিটিক্স করতেছে, আসল কাজটা করতেছে না। আপনার পলিটিক্স করেন, সোশ্যাল যেসব সবকিছু করেন, বাট আগে পড়াশোনা, তারপর ওইটা, এবং সেটা এখানে অ্যাড করেন। আচ্ছা, এইটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা খুবই ল্যাকিং বাংলাদেশে। সেইটা হচ্ছে বিভিন্ন সোসাইটি আছে যেটা খুবই ইম্পর্টেন্স। যে আমাদের কেমিস্ট্রি ফিল্ডের কথা বলি, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি আছে, যাদের স্টুডেন্ট মেম্বারশিপ ফ্রি। আমি ডক্টর মনিরের সাথে কথা বলছিলাম, আপনাদের ফিজিক্সে বা এখানে যারা বিজনেসে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেন। হ্যাঁ, এবং মেম্বারশিপ যেগুলো এস্টাবলিশড অর্গানাইজেশনের এবং ফ্রি, এবং উনি চেক করবেন বলে জানিয়েছিলেন, বাট আমি শিওর স্টিল যে ওয়ার্ল্ড ওয়াইড কিছু অ্যাসোসিয়েশন আছে যাদের স্টুডেন্ট মেম্বারশিপ ফ্রি, সেরকম প্রেস্টিজিয়াস কিছু জায়গার মেম্বারশিপ নেন। এই মেম্বারশিপ নিলে যেটা হয়, ওদের ইন্টার্নশিপ অপরচুনিটি দেয়, প্লাস ওটা সিভিতে অ্যাড করা যায়। বাট
অনেক সময় আপনি লিঙ্কডইনে অনেক ইনভাইটেশন পাবেন কনফারেন্সের, এই মেম্বারশিপের, এগুলো ভুয়া, টাকা চায় বা এগুলোতে করবেন না, বাট নর্মালি প্রেস্টিজিয়াস। এবং এটা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার টিচারকে জিজ্ঞেস করা, হ্যাঁ, যে এটা কি ভালো ইয়ে কিনা। এগুলোতে মেম্বার হওয়া, মেম্বার হলে অনেক ইনফরমেশন পাবেন, প্লাস সিভিতে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সিভিতে অ্যাড করতে পারবেন যে এই জিনিসগুলো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গাটা একটু সিলি ব্যাপার এটা, সেটা হচ্ছে আপনারা অনেক সময় যে স্মল ব্রেক থাকে অনেকের, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মাস উল্লেখ না করে শুধু ইয়ার লিখতে পারেন। যখন আপনারা ধরেন আপনি 2000, এখন হচ্ছে 2020, হ্যাঁ, আপনি হয়তো গত বছর, হ্যাঁ, গত বছর অক্টোবর থেকে একটা জব করতেছেন এখন পর্যন্ত, হ্যাঁ, অক্টোবর থেকে এখন পর্যন্ত 2020-এর অক্টোবর, 2019-এর অক্টোবর থেকে 2020-এর এখন পর্যন্ত কাজ করতেছেন। আপনার গত বছর জানুয়ারির পর থেকে জব ছিল না, হ্যাঁ, আপনার শেষের দিকে জয়েন করেছেন। তো আপনি যদি এখন লেখেন যে নভেম্বর বা ডিসেম্বর 2019 এখন লেখেন, আবার মাস মাস লিখতে গেলে যেটা হচ্ছে যে মাঝে যে গ্যাপটা আসতেছে অনেক সময়, যদি লং গ্যাপ না হয়, আপনি জাস্ট ইয়ার ইউজ করেন 2019 to 2020, আপনি মিথ্যা কথা বলছেন না, বাট আপনি মাসটা উল্লেখ করছেন না। তখন এই যে ছোট ছোট 4-5 মাসের গ্যাপ, সেটা দেখতে সুন্দর লাগে আর কি। এবং এই গ্যাপ ডাজন্ট ম্যাটার বাইরের কান্ট্রিতে, বরং যারা গ্যাপ থেকে ফিরে আসে, প্রেগনেন্সি মানে মা, যারা অনেকে মা মানে প্রেগনেন্সির পরে ফিরে আসে, বিভিন্ন কাজে ফিরে আসে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, আচ্ছা, ফাইনাল থিং আমার সিভির ইসের, সেটা হচ্ছে যে আপনি যখন ফলোইং জিনিসগুলো চেক করবেন, সেটা চেকটা হচ্ছে যে কারেন্ট যে জব রেসপন্সিবিলিটি আছে। আপনি যদি প্রফেসর ওয়েবসাইটে লেখা থাকে যে সে এরকম পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছে, সেই জিনিসগুলো আপনার সিভিতে আছে কিনা, মানে লেন্থ ঠিক আছে কিনা, ফরম্যাটেড ঠিক আছে কিনা, গ্রামার, স্পেলিং, এইগুলা সবকিছু, সব সেকশন দিচ্ছেন কিনা, রেফারেন্স চাইছে কিনা, চাইলে সেটা দিচ্ছেন কিনা। এবং একটা ফ্রেন্ডকে বলেন যে 30 সেকেন্ড দেখে, যে আপনার ডিপার্টমেন্টের না, যে আপনার সে কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারে, ক্রুশাল ইনফরমেশন গুলো পায় কিনা এক্সট্রাক্ট করতে। যদি পারে তাহলেই আমি বলবো যে সেটা মানে গুড সিভি আর কি। এই তো এটাই ছিল আমার সিভির ব্যাপারে। তো আমি কি প্রফেসরের ইমেইল ওই ব্যাপারে যাবো, নাকি সিভি নিয়ে আগে? ডক্টর মনির আপু, আমরা কি কোনো প্রশ্ন পেয়েছি? পাইনি, তো আমরা বোধহয় যেতে পারি পরের সেকশনে। আচ্ছা, তো সিভি নিয়ে যদি কারোর কোনো ইয়ে থাকে বা আমি করবো, বাট আপনি হয়তো 2-3 জনের কাছে কেউ যদি তার সিভি সবার সামনে দেখাতে রাজি হয়, এরকম একজনকে হয়তো মেইল করতে বলতে পারেন আপনাকে, তখন আমি হয়তো তার সিভি দেখে আমার জাস্ট ওভারঅল কমেন্ট দিতে পারি পরে। আচ্ছা, আমি সিভি নিয়ে কথা বললাম কারণ মনির আপু আমাকে বলেছে যে আমি কি মনে করি সিভি নিয়ে, প্লাস আমার কাছে যখন একটা ইমেইল আসে, যেহেতু সবাই কমপ্লেন করে যে ইমেইলের রেসপন্স পাই না, আমি আমি কি মনে করি, তো আমি সেই ইমেইল নিয়ে কথা বলবো। এবং ইমেইল নিয়ে আসলে 2টা ইমেইল দেখাবো, তার আগে আমি মনে হয় এটা স্টপ শেয়ার করি, এমনিই বলি তারপর। সেটা হচ্ছে আমাদের একটা কমন প্রবলেম, বা সবাই কমপ্লেন করে যে আমরা তো প্রফেসরদের কাছে ইমেইল করতেছি কিন্তু রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, এই কমপ্লেনটা সবার। এবং এই ব্যাপারে আমি একটু আগে বললাম যে প্রফেসর 500 থেকে 1000 ইমেইল পায়, ভালো প্রফেসররা যাদের ফান্ড আছে, ইয়ে আছে। তাদের ভেতরে আপনাকে কেন নিবে? হ্যাঁ, আমি এটা আরো কয়েক জায়গায় কথা বলছি। আমি বিভিন্ন লেমান বা মানে আমি নর্মাল এক্সাম্পল দিয়ে, অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, হ্যাঁ, যে আপনাকে কেন নিবে। তো এইটা সেই একই কথা আমি আবার রিপিট করবো কারণ এটা মেক সেন্স। সেটা হচ্ছে যে ধরেন আপনি ফুটবল ফ্যান, হ্যাঁ, আপনি ফুটবল ফ্যান, আপনি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, আপনারা যারা ফুটবল খেলেন জানেন, স্প্যানিশ দুটো টিম চিরশত্রু, অথবা ইউকে তে আর্সেনাল আর লিভারপুল বা যেটাই হোক, আপনার 2টা টিম। এবং এই 2টা টিমের তো আপনি একজনের কাছে অ্যাপ্রোচ করছেন, সে হচ্ছে বার্সাকে দেখতেই পারে না 2 চোখে, এবং মানে মানে এনমিটি আছে বার্সেলোনার সাথে, সে রিয়াল মাদ্রিদের ফ্যান। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যদি তার সাথে কথা বলতে চান, হ্যাঁ, এবং আপনি শুধু মেসি, বার্সেলোনা, বারবার বার্সেলোনা কথা বলেন, সে তো মানে খেপে যাবে, মানে কারণ আপনি সাথে সে কানেক্ট করতে পারতেছেন না, তাই না? এটা তো
এখন আপনার সাথে কানেক্ট করতে চাইলে আপনাকে, আমি বলছি না যে আপনাকে চেঞ্জ হতে হবে, বাট আপনার জানতে হবে যে সে কি চায়, আপনার সাথে কানেক্ট হতে যাচ্ছেন সেইভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমি বলছি না যে আপনি চেঞ্জ করবেন। তো পিএইচডির ক্ষেত্রেও এইটা আপনার ফার্স্টে দেখতে হবে আপনার ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট থাকে তাহলে তার কাছে অ্যাপ্রোচ করতে হবে, তাকে ঘাটাঘাটি করে তার মতো করে তার কাছে অ্যাপ্রোচ করতে হবে যে সে কি চাচ্ছে, এবং আপনাকে প্রেজেন্ট করতে হবে। তাছাড়া আপনাকে যারা যাদের সময় আছে তারা হয়তো রেসপন্স দিবে, ওনারা রেসপন্স দিবেন না, কারণ আপনি কল্পনা করতে পারবেন না। আমি আজকে সকাল থেকে এই আমার এখানে 12:45 বাজে, 9টা থেকে অ্যাটলিস্ট 40টার মতো মেইল আসছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টুডেন্টের মেইল, এইটা মেইল আসতেছে সমানে। হ্যাঁ, তার মাঝখানে আপনার একটা মেইল আসছে, আপনি কি লিখছেন আমি 3 মিনিট মেইল খুলেও বুঝতে পারতেছি না কি লিখছেন। আপনি কোত্থেকে অ্যাপ্লাই করছেন এটাই বুঝতে পারতেছেন, আপনি বিশাল বড় একটা এসে লিখে রাখছেন। তো সেইখানে কেন আমার মানে সময়টা দিব বা চাচ্ছি কিন্তু পারতেছি না। আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন নাই, যে আপনি খুব ভালো রেজাল্ট, খুব ভালো পেপার আছে, আপনি প্রেজেন্ট করতে পারেন নাই। তো এই জায়গাটা থেকে আপনি যখন কাউকে মেইল করবেন, যাতে সে আর কি সিভির মতো কুইকলি আপনার ইনফরমেশনটা পায়। এবং এই সিভি ফরম্যাট বিভিন্ন রকম হতে পারে। আপনাকে হয়তো কেউ বলতে পারে সে 2 পেজ বড় মেইল করছে, রেসপন্স পাইছে, হইতে পারে। বাট ওভারঅল আমি যেটা দেখছি সেটা হচ্ছে শর্ট ইমেইল এবং ডেসক্রিপটিভ না, বুলেট পয়েন্ট। অনেকে ডেসক্রিপটিভ লেখে, কাজও হয়, আমিও এক সময় লিখতাম, বাট আমি পরে দেখছি যে অস্ট্রেলিয়াতে যেমন ম্যানেজ করতে পারতেছে না, ওইভাবে বলছি করে ম্যানেজ করতে পারতেছে, ইউকে তে পারতেছে। ওকে, তো আমি সেরকম 2টা সিভি দেখাবো। তো সরি, এক্সকিউজ মি, 2টা ইমেইল ফরম্যাট আমার ছোট ভাই, এক্সকিউজ মি। সো যেটা হচ্ছে যে যখন কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, প্রফেসর ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, তো কান্ট্রি যদি আমি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, অস্ট্রেলিয়ার মানে আমি এখন আপনার কান্ট্রি ওয়াইজ যাবো না আমি, বাট আপনি যেটুকু বুঝবেন যে অস্ট্রেলিয়ার পিএইচডি স্কলারশিপ ইন্টায়ারলি ডিপেন্ড করে নাম্বার অফ পিয়ার রিভিউড আর্টিকেল, পেপার পাবলিকেশনের উপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পিএইচডি। কানাডাতে ওভারঅল সিজিপিএ, প্রফেসর ম্যানেজ করা, এগুলাতে যদি আমি জেনারেলাইজ করি এইরকম আর কি। ইউএসএ তো জিআরই দিয়ে। তারপর তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যখন আপনি ইমেইল করবেন তখন আপনাকে সিভিতে হয়তো পাবলিকেশনের লিস্টটা দিতে হবে, মানে একটু বড় হবে। কানাডার ক্ষেত্রে জাস্ট শর্ট। আমি এই 2টা কান্ট্রির কথা বলতেছি, জাপান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে, বাট ওভারঅল বেসিস কিন্তু একই। সেইটা হচ্ছে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি একটা কমন ইমেইল করেন, এই কমন ইমেইল 500 জনকে পাঠান, মানে ইউ আর আনলাইকলি টু গেট এনি রেসপন্স। হ্যাঁ, কারণ ইউ ক্যানট মেক দ্য কানেকশন। ঠিক আছে, কানেকশন করতে পারতেছেন না। কানেকশন করতে গেলে আপনাকে তাকে পড়তে হবে, এবং আপনি সময় নিয়ে করলে অবশ্যই রেসপন্স দিবে। কি পড়তে হবে? তার ওয়েবসাইটে যেতে হবে, তার কি নিয়ে রিসার্চ করছে সেটা জানতে হবে, তার রিসেন্ট পেপার খুলে ফিউচার ডিরেকশন বা কনক্লুশনটা দেখতে হবে যদি রিভিউ আর্টিকেল থাকে। তার ওয়েবসাইটে যদি পিএইচডি হিসেবে নিচ্ছে কি প্রজেক্টে, এটা নিয়ে ধারণা থাকতে হবে। 20-25 মিনিট ঘাটাঘাটি করতে হবে। করার পরে ওই জিনিসটা আপনাকে 2 লাইনে আনতে হবে, 2 থেকে 3 লাইনে, যে আপনার ওই জিনিসটা ভালো লাগতেছে আপনি তো। এবং যখন এটা করবেন তখন ইমিডিয়েটলি কানেকশন মেড হবে, যে এটা তো জানেন। যেমন আমি এখন কাজ করতেছি হচ্ছে এক্সোজোম, মানে আমার একটা স্পেসিফিক টপিক নিয়ে আমি এটা কাজ করতেছি। এটা যদি আপনি আমার লিঙ্কডইন, আমার টুইটার এবং আমার ওয়েবসাইট ফলো করেন, আপনি জানবেন। আপনি যদি ওই জিনিসটা লেখেন, এটা ইমিডিয়েটলি আমাকে কানেক্ট করবে এবং আমি বুঝবো যে আপনার ইন্টারেস্ট আছে। বাট আপনি যদি কমন একটা লেখেন, যেটা আমি অনেক পাই, আপনি প্রাইভেসির কারণে আমার মেইল আমি দেখাতে পারছি না, আপনি কল্পনা করতে পারবেন না। যেমন কয়েকদিন আগে মাছের জেনেটিক্স নিয়ে কাজ করবে, আমাকে লিখছে কমন জিনিস। হ্যাঁ, এরকম কম্পিউটার সায়েন্স থেকে মেইল আসে আমার। হ্যাঁ, যে আমি বায়োলজিস্ট, কম্পিউটার সায়েন্স থেকে মেইল আসে, কাজ করি, জাস্ট কপি করতেছে। ঠিক আছে, আপনাকে কেন নেবে? তো এই জন্য ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ডটা বোঝা আর কি। তো আমি আবার কুইকলি আমি 2টা মেইল ফরম্যাট দেখাবো। ওকে, বুঝছো? আচ্ছা, আমরা স্ক্রিনেই যাই, তারপর শেয়ারিং অপশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কানাডার দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফন্ট বা অর্গানাইজেশনের কথা বলবো না, বাট আমি এই জিনিসটা নিয়ে অনেকের বিতর্ক আছে, বাট বিলিভ মি, ইট ওয়ার্ক এভরি টাইম। ঠিক আছে, এই জায়গাটুকু। কারণ আসলে ইমেইল তো সিভি না, তাহলে কেন আমি বুলেট দিব, দিব না, এটা কাজ করে। এখন অনেকেই যে ডেসক্রিপটিভ লিখেও রেসপন্স পায়,
পাইতে পারে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এই জিনিসটা করা। সেটা হচ্ছে আপনি যখন মেইল করবেন একটা শর্ট প্রোফাইল, যে হিয়ার ইজ মাই শর্ট প্রোফাইল দেওয়া। তো যেটা হচ্ছে আমার কাছে যখন মেইলটা আসতেছে আমি জাস্ট খুললাম, এই যে খুললাম, খোলার পরেই আমার চোখ গেল হিয়ার্স ফার্স্ট থার্ড হাই সিজিপিএ এবং 12 পাবলিশ আর্টিকেল ছিল এবং একটা সিভিতে ডিটেলস আছে। তা সিজিপিএ হাই এই দুটো আমি সাথে সাথেই জেনে ফেললাম। হ্যাঁ, আর আপনি যদি এই লাইনটা দেখেন যে আইডিয়া অফ ফোকাসিং হার্ড টু জিন টার্গেটেড ব্রেস্ট ক্যান্সার ইন্টারেস্টিং প্রমিজিং, হ্যাঁ, তো আপনি এইটা দেখেন, এটা কিন্তু তার ওয়েবসাইটে লেখা নেই, বাট আপনি যদি তার ওয়েবসাইট 10 মিনিট ঘাটাঘাটি করেন আপনি জানবেন। হ্যাঁ, তো আর আপনি যদি কমন আই ওয়ান্ট টু ডু রিসার্চ ইন মলিকুলার বায়োলজি, ইট ইজ মাই ড্রিম, হ্যাঁ, তার থেকে এটা বেশি কানেক্টেড হবে। আমি উদাহরণ দিয়ে যদি বলি এই, এবং আপনি করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনার টার্মিনোলজি সম্পর্কে জানা লাগবে কিছু। তো হোয়াট ইজ টার্মিনোলজি? যেমন হচ্ছে আপনার কানাডাতে টিচিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, বা আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এরকম ইউএস তে, অস্ট্রেলিয়াতে বলে রিসার্চ হায়ার ডিগ্রি স্টুডেন্ট। হ্যাঁ, তো এক এক জায়গায় এক এক রকম। তো আপনি কানাডাতে নর্মালি মাস্টার্স এ এন্ট্রি নেয়, যেটা কনভার্ট করে পিএইচডি তে হয়, আনলেস ইউ আর এন এক্সপার্ট। তো নর্মালি মাস্টার্স এর জন্য অ্যাপ্রোচ করা, যেটা পিএইচডি তে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ফল, স্প্রিং। অস্ট্রেলিয়াতে ফল স্প্রিং বলে কিছু নাই কিন্তু, হ্যাঁ, মানে বলে ফল, বাট এটা খুব পপুলার কোনো টার্ম না। তো আপনার জানতে হবে যে কোথায় কোন টার্ম। তো এটা কানাডার জন্য। তো আপনি প্রসপেক্টিভ দিলেন সাবজেক্টে, এবং আপনার এই দুটা কিল লাইন দিতে পারেন যে খুলতে পারে ওই ছেলেটা আমার সম্পর্কে জানে বা এই মেয়েটা আমার সম্পর্কে জানে, হ্যাঁ, যে রিসার্চ শর্টলি সাবজেক্টে। স্যার লিখবেন না, হ্যাঁ, ডিয়ার লিখতে পারেন, বাট আই ডোন্ট প্রিফার। হাই দিয়ে শুরু করবেন। প্রফেসর, লাস্ট নেম। আমি যদিও ডক্টর মনিরা বলছি, বাট আমি যদি আসলে অথেন্টিক ফলো করি যে গাইডেন্স বা যেটা কনভেনশন আর কি, এটা ডক্টর লাস্ট কোবরা, ডক্টর কোবরা হবে। তো সেই রকম যে হাই প্রফেসর এবং তার লাস্ট নেমটা, ফ্যামিলি নেম বা লাস্ট নেমটা দিবেন। হ্যাঁ, তারপর যখন তার সাথে পরিচয় হয়ে যাবে, যদি আমি বলি যে আমি যদি এখানে লিখি হাই প্রফেসর গর্ডন, হ্যাঁ, গর্ডন এটা লিখলো, হ্যাঁ, সে রিপ্লাই দিল জেমস, তার জেমস গর্ডন হচ্ছে ফার্স্ট নেম, বাট আপনি লাস্ট নেম দিবেন। তারপর থেকে শুধু হাই ফার্স্ট নেম দিলেই হবে। হ্যাঁ, বা ও বলে দিবে যে ইউ ক্যান কল মি জেমস। হ্যাঁ, ডোন্ট কল হিম স্যার অর সামথিং। এখন বাংলাদেশি সুপারভাইজার হলে কি মনে করবে জানি না, বাট আপনার নর্মালি হাই লাস্ট নেম, ওকে, প্রফেসর অর ডক্টর লাস্ট নেম। ডোন্ট ইউজ প্রফেসর এন্ড ডক্টর টুগেদার, ঠিক আছে? কারণ হচ্ছে যে নর্মালি প্রফেসর লাস্ট নেম আর ডক্টর লাস্ট নেম, এই আর কি। আর তারপর শর্ট এইটা গেল। হ্যাঁ, এটা কানাডার কথা বলছি আমি। এইবার আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, সেম, বাট আপনি পারলে এখানে একটু পাবলিকেশন 3-4টা বা 5টা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। মেইল বড় হবে না আপনার স্টিল। এটা হচ্ছে আপনি ধরেন এগুলো 10 ফন্টে আছে, ওই মেইলগুলো 7-8 নিয়ে আসলেন, পড়ার দরকার না, ওর জাস্ট বুঝলো যে পাবলিকেশন আছে। কারণ বিলিভ মি, অস্ট্রেলিয়াতে পাবলিকেশন ফ্যাক্ট, পাবলিকেশন ছাড়া স্কলারশিপ আর টু ডিফিকাল্ট ইন অস্ট্রেলিয়া। ওকে, এটা ভ্যারি করে। আমি বলবো যে এই ধরনের জিনিস ইউএস এর জন্য আপনি হয়তো জিআরই স্কোর টিস্কোর দিয়ে দিবেন। ওভারঅল সেম। এইটা অনেকেই সাপোর্ট করে না, বাট আমি সাপোর্ট করি, যাতে মেইলটা খুললেই উইদিন 10 সেকেন্ড হি অর শি গট টু নো অ্যাবাউট ইউ। এটা গেল হচ্ছে আমি যদি বলি কানাডার কথা। আচ্ছা, আমি এবার যদি অস্ট্রেলিয়ার কথা বলি, সেম, একদম সেম, জাস্ট আপনি এটা দিতে পারেন। ইমপারফেক্টর না দিলে সমস্যা নেই, হ্যাঁ, দিলেন না এই জিনিসটা। এবং আপনার মেইলটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আপনি ফন্ট এখানে 8-এ নিয়ে আসলেন বা 6-এ নিয়ে আসলেন, সরি ইটস বিকাম, হ্যাঁ, 6-এ নিয়ে আসলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে আছে কিছু, হ্যাঁ, এটা আনকনভেনশনাল সাজেশন, বাট ইট ওয়ার্ক এনি টাইমস। এবং স্পেসিফিক্যালি যার কথা আমি বলছি, মিজানুর রহমান, ও হচ্ছে এখন অ্যালাবামাতে আছে, পিএইচডি করতেছে ইউএসএ তে। ও যখন অস্ট্রেলিয়াতে পাচ্ছিল না, আই টোল্ড হিম টু ফলো দ্যাট, এবং সে অ্যাকচুয়ালি 7 থেকে 8টা ম্যানেজ করছে প্রফেসর এটার পরে, এই ফরম্যাটে পাঠানোর পরে, এবং 2-3 জায়গায় স্কলারশিপে পাইছে, বাট হি চোজ টু গো টু ইউএস। বাট এইটা এগেইন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার টার্মিনোলজি জানতে হবে। যেমন অস্ট্রেলিয়াতে আইপিআরএস ছিল, এখন এটা হয়ে গেছে আরটিপি অ্যাওয়ার্ড। হ্যাঁ, আপনার সাবজেক্টে জিনিসটা লিখে দিতে হবে যে আপনি একটা পজিশন খুঁজছেন ফর আরটিপি অ্যাওয়ার্ড। তার মানে আপনি প্রফেসরের কাছ থেকে টাকা চাচ্ছেন না। আপনি তো সে খুলবে যে ও একজন এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাচ্ছে, এই জিনিসটা আপনি সাবজেক্টে ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, আর এর ভেতরেও প্রফেসরের ফান্ডিং এর ব্যাপার আছে, কিছু আছে, সেইটাতে আমি যাব না। এইটা
আচ্ছা, তারপর আপনি কাদের কাদের কাছে অ্যাপ্লাই করবেন, কোন কোন প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করবেন, সেইটারও কিছু ব্যাপার আছে। সেটা আমি বলবো যে আপনি যদি মানে যাদের কাছে গ্রান্ট আছে তাদের কাছে সাকসেস পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ এই আরটিপি অ্যাওয়ার্ডে, যেটা ইউনিভার্সিটি রিকমেন্ডেড, সেখানে প্রফেসররা কন্টিনিউ করে, বা কানাডাতেও। তো কিভাবে জানবো আমি কার কাছে গ্রান্ট আছে বা কি আছে? তো প্রথমেই বলবো, ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, যেমন হায়ার স্টাডি অ্যাব্রোড অস্ট্রেলিয়া চ্যাপ্টার, যেটা আমি ফাউন্ড করেছি। তারপর হচ্ছে দেন কানাডার জন্য একটা আছে পিবিএসসি, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, যুক্ত হওয়া, ফায়ার সেকশন গুলো দেখা। প্রত্যেকটা দেশের সরকারি কিছু রিসার্চ কাউন্সিল আছে, সেখান থেকে বিভিন্ন ধরনের রিসার্চ গ্রান্ট দেয়। আপনি ওই ওয়েবসাইটে যে ঘাটাঘাটি করলে আপনি জানতে পারবেন যে কাদের কাছে গ্রান্ট আছে। আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, আমি হয়তো একটু এসে যাব, এটা হচ্ছে এআরসি বলে অস্ট্রেলিয়া। এটা গুগল দিলেই হবে যে অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল কি, অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল। হ্যাঁ, এই যে গ্রান্টস, এই গ্রান্টস এ যদি যান আপনি, আমি এটা আপনি অনেকগুলো গ্রুপ পাবেন, গ্রান্টের আউটকাম পাবেন, এই যে গ্রান্ট আউটকাম। হ্যাঁ, আপনি যদি গ্রান্ট আউটকামে ক্লিক করেন, আপনি ফান্ডিং অ্যানাউন্সমেন্ট পেজে যাবেন, অনেক জায়গায় যাবেন। আপনি সেখানে গেলে আপনি লিস্ট পাবেন প্রফেসরের। আপনি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে আপনি ফিজিক্সের হয়তো এইটা, বা আপনি কোয়ান্টাম কোনো কিছু সার্চ দিতে যাচ্ছেন, আপনি পাবেন সেটা। হ্যাঁ, সো যখন পাবেন, আপনি যদি তাদের কাছে অ্যাপ্রোচ করেন, রেসপন্স পাওয়ার পসিবিলিটি খুবই হাই ইন অস্ট্রেলিয়া, কারণ তাদের গ্রান্ট আছে। তারা যখন এই গ্রান্টটা পেয়েছে, বাজেটে পিএইচডি স্টুডেন্টের জন্য টাকা রাখা আছে। হ্যাঁ, তো আপনারা পাবেন অস্ট্রেলিয়াতে। কানাডাতেও সেম, কানাডার গভর্নমেন্ট রিসার্চ কাউন্সিল, আপনি সার্চ দেন কারা পাচ্ছে, পাবেন। আপনি যদি ইউকে এর কথা বলি, সেটা হচ্ছে ইউকে আরআই। হ্যাঁ, এইটা, তারপর ক্যান্সার রিসার্চ ইউকে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো এইখানে কারা ফান্ড পেয়েছে আপনি জানবেন। ইউএসএ তে এরকম আছে এইটা। প্লাস আর আমি সাজেস্ট করবো আপনারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলেন, টুইটারে অ্যাকাউন্ট খোলেন, এই দুটো প্রফেশনাল ওয়েবসাইট। ডোন্ট ইউজ দোজ লাইক ফেসবুক। হ্যাঁ, বাংলায় ইন্সপাইরেশনাল কোড দেওয়ার জন্য লিঙ্কডইন না, ওটা ফেসবুকে করতে পারবেন। মেক ইট প্রফেশনাল এবং ট্রাই টু কানেক্ট উইথ পিপল, মানে বিভিন্ন জায়গায় আপনি জানতে পারবেন কাদের লাগতেছে। হ্যাঁ, এইটা। আর হচ্ছে আমি মনে হয় আর 2-3 মিনিট বলি, সেটা হচ্ছে আচ্ছা প্রফেসর, আমি আমি বলি ইশতিয়াক। সো এই যে এটা হচ্ছে মানে অন অফ মাই ক্লাসমেটস, মানে আমাদের ব্যাচের। তো ও আছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে। হ্যাঁ, তো আপনি যদি তার ওয়েবসাইটে যান, আপনি তার রিসার্চ সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, সে কি কি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, সে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে কাজ করে, আপনি জানতে পারবেন। তারপর পাবলিকেশন গুলো দেখেন যে লেটেস্ট কি আছে। হ্যাঁ, কি নিয়ে ইন্টারেস্টেড। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইটে আছে তার, তো পার্সোনাল কি করতেছে, আপনি তার সিভি পাবেন। আপনি সিভি পাবেন। তো কিভাবে সে সিভিটা তৈরি করছে, হ্যাঁ, আপনি একইভাবে সিভিটা তৈরি করেন। আর যেটা হচ্ছে যে আপনি, আপনাকে হয়তো ইউএস এর স্টাইল বলি নাই, কারণ কনফিউজ হয়ে যাবেন। ইউএসএ তে নর্মালি, ইউএসএ যখন করেন, বা ইউএসএ কানাডার সিভিটা একটু কনজাস্টেড। নর্মালি ল্যাটেক্স যারা ইউজ করে তাদের জন্য জিনিসটা সোজা হয়, এই ধরনের হয় ইউএস এর জন্য। আমি অত ডিটেলসে যাবো না, বা ওভারলিফে যে আপনি ল্যাটেক্স স্টাইলে সিভিটা তৈরি করতে পারেন ইউএস এর জন্য। বাট অনেক ওয়েবসাইটেই প্রফেসরের সিভি ওইভাবে তৈরি করা আছে, তো আপনি একইভাবে করেন। সে তার কারণ তার, আপনি একইভাবে একটা সিভি তৈরি করেন। হ্যাঁ, এবং হচ্ছে আপনি তার জিনিসগুলো ঘাটাঘাটি করেন। হ্যাঁ, করে আপনি তার গুগল স্কলারে যান। হ্যাঁ, আপনি ইয়ারে দেখেন যে লেটেস্ট কোন পেপার আছে 2020, এটা হচ্ছে লেটেস্ট। আমরা এডুকেশন প্রিপেয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এটা কিভাবে করছে একটু পড়েন, এটা পড়েন। হ্যাঁ, গিভ মানে 20 থেকে 30 মিনিট সময় নেন, তারপর কাজ করেন। ঠিক আছে, তাহলে এটা কাজ করবে, মানে আপনার উপরে কাজ করবে। আরেকটা জিনিস আমরা সবসময় ভুল করি, যে বাংলাদেশে যেমন হচ্ছে ফিজিক্স মানে ফিজিক্স, বাইরে সবকিছু ইন্টারডিসিপ্লিনারি। আমি গত 1 সপ্তাহ ধরে একটা গ্র্যান্ড কম্পিটিশনে ছিলাম, এখানে আমরা কাজ করছি ডাক্তার, ফিজিসিস্ট সবার সাথে। হ্যাঁ, এবং আমার পিএইচডি কলিগ সেনিয়া, ইউক্রেন থেকে, জার্মানি থেকে, ও ছিল ফিজিক্সের, আমরা একই প্রজেক্টে কাজ করতাম। হ্যাঁ, তো বাইরে সবকিছু মাল্টিডিসিপ্লিনারি, এখন সবকিছুই স্টেম যেটা বলে মাল্টিডিসিপ্লিনারি। আপনি নতুন নতুন জায়গায় যাইতে পারেন, এবং বিজনেস থেকেও সুযোগ আছে। আমার কথা হচ্ছে যে আপনি সবকিছুই মাল্টি, তো আমি খালিদ জাওয়াদের কথা বলছি, বিকজ আমার জানা মতে হচ্ছে ওয়ান অফ দ্য জুনিয়র্স, মানে ওর বয়স মনে হয় 24-25, বাট ইন ইউসিএলএ তে আছে, পিএইচডি করেছে এমআইটি থেকে 2 বছরে। হ্যাঁ, তো আমি যদি রিসার্চে যাই, স্ট্রাকচার কম্পিউটার, হ্যাঁ, আমি টিম দেখবো, হ্যাঁ, পাবলিকেশন দেখবো, রিসার্চ কি নিয়ে করে।
জাস্ট আমাকে সময় দিতে হবে যে আসলে কি নিয়ে করতেছে, হ্যাঁ ও কাজ নিয়ে সফট রোবোটিক্স কি নিয়ে কাজ করতেছে, হ্যাঁ একটু নিউজ যে নিয়ে আছে কি আছে একটু ধারণা নিয়ে তারপর আসলে মেল করি, হ্যাঁ হয়ে তার কোনো সিভি আপলোড করা আছে কিনা তাহলে আমি ওইভাবে একটু মডারেট করি, বা জয়েন আস লেখা আছে, হ্যাঁ তো মিনিমাম রিকোয়ারমেন্টটা কি, হ্যাঁ যে এই পাইথন এটা আছে কিনা, আপনি ফিজিক্স থেকেও তার কাছে করতে পারবেন বাট আপনি এগুলো জানেন কিনা, হ্যাঁ এই জিনিসগুলো হাইলাইট করা, কারণ সে দেখা যাচ্ছে যে গ্রাজুয়েট স্টুডেন্ট জন্য যে ইউসিএলএ তে বা এইগুলোতে অ্যাপ্লাই করতে বলতেছে এইগুলা। তো ওভারঅল আর কি জাস্ট আমার মনে হয় আমি অনেকক্ষণ বকবক করলাম। আমি হ্যাঁ, আমি অনেক কি বলবো, এত ইনফরমেটিভ ছিল সেশনটা, মানে কি বলবো, আসলে আমার মনে হয় যদি ছাত্রছাত্রীরা বুঝে থাকে এবং যদি এটা অ্যাপ্লাই করতে পারে তাহলে তারা মানে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে অনেকখানি এগিয়ে যাবে, তাই না? যেমন আমরা যদি সিভি নিয়েই আপনি যে কথা বললেন যে দেখা গেল যে প্রতিবারই সিভি চেঞ্জ করতে হবে, তাই না? প্রফেসর থেকে যে প্রফেসরের একটু কাছে আমি একটু অ্যাপ্লাই করে করবো মানে মানে খুব একটুখানি, বেশি না হ্যাঁ, একটু, হ্যাঁ জাস্ট মূল কন্টেন্টটা যেন ঠিক থাকে, বাট সে যে স্টাইলে সিভি পছন্দ করে বা কান্ট্রি টু কান্ট্রি প্রেজেন্টেশনটা যাতে একটু ডিফারেন্ট করা যেতে পারে। তারপরে হচ্ছে মাস্টার্স লেভেল পর্যন্ত আপনি যেমন বললেন 2-3 পেজের মধ্যেই যথেষ্ট, রাইট? হ্যাঁ তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ইম্পর্টেন্স আসলে এটা টিম ওয়ার্কে সে কিরকম, মানে টিম ওয়ার্কটা আমাদের সামহাও আমাদের এডুকেশন সিস্টেমে খুব বেশি বিল্ড আপ করে না, আমরা ওইভাবে তৈরি করতে পারি না। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাদেরকে দেয়, মানে এটা একটা কি বলবো, একটা সাইন যে সে টিম ওয়ার্কে পারফর্ম ভালো করে। তো হচ্ছে আপনি সিভি অ্যাড করার ব্যাপারে বোধহয় পরামর্শ দেন নাই যখন একজন প্রফেসরকে ইমেল করবে, রাইট? হ্যাঁ এটা বিভিন্ন বিভিন্ন ধরনের কনভেনশন আছে যে অনেকে বলে যে তুমি যদি ইন্টারেস্টেড হও আই ক্যান সেন্ড ইউর সিভি, বাট আমি পার্সোনালি মনে করি সিভি অ্যাটাচ করে দেওয়া প্রথমেই, কারণ মানে আমি পার্সোনালি এত টাইম নেই, আর এখন যেটা হয় এখন ডাউনলোড করা লাগে না, আপনি জানেন মেইলে ক্লিক করলে সিভিটা ওপেন হয়। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকেই মনে করতে পারে যে আমার সিভি কেন আমি সবাইকে দিয়ে বেড়াবো, এটা গুড পয়েন্টস, বাট আমি মনে করি যে অ্যাটাচ করে দেওয়া যাইতে পারে যদি সেন্সিটিভ কোনো ইয়ে না থাকে, আমার দিতে সমস্যা নেই, কারণ সে আবার মেল করবে ওকে তোমার সিভি পাঠাও, হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি মানে আমি মনে করি যে সিভি অ্যাটাচ করে দেওয়া। কানাডাতে অ্যাপ্লাই করার সময় ট্রান্সক্রিপ্টও অ্যাটাচ করে দেওয়া ভালো, কানাডাতে আমি দেখছি এটা, বাট অন্য জায়গায় আর কিছু সিভিটাই শুধু অ্যাটাচ করলে হবে, বলে দেওয়া যায় আমি ফার্দার ইয়ে করবো এই আর কি। আমি নিজেও জাপানে সিভি পাঠিয়েছি, বাট এরকম আমার হয়নি যে পার্সোনাল ইনফরমেশন চেয়েছে, মানে আমার কোনো পার্সোনাল ইনফরমেশন সিভিতে নেই, মানে বার্থডে অথবা ওটাই আসলে হয়, ওটা আসলে মনে হয় প্রফেসর ভ্যারি করে। আচ্ছা, হ্যাঁ এটা এমন হতে পারে যে ওই সামহাও অনেকেই তো ফ্যামিলি নিয়ে যায়, উনি শিওর হতে যাচ্ছিলেন যে ফ্যামিলি আছে কিনা, এটা একটা ব্যাপার হতে পারে। তাহলে ওভারঅল আসলে ওইটাই, পার্সোনাল ইনফরমেশন আসলে বাইরের উন্নত দেশে কোথাও লাগে না, রাইট, সেটাই। আপনি তো বাংলাদেশে হয়তো লাগতে পারে, মালয়েশিয়াতে লাগে, মালয়েশিয়াতে দেখছি। হ্যাঁ, আমাদের বার্থডে দেওয়ারও একটা ইয়ে আছে। না ইউকে তে বার্থডে দেওয়া তো একদম নিষেধ, বার্থডে দেওয়া যাবে না আর কি। এছাড়া আরেকটা বিষয় যেটা, যে প্রফেসরকে স্টাডি করতে হবে, সময় দিতে হবে। আমাদের হয়তো এখনকার যারা আন্ডারগ্রেডে আছে বা মাস্টার্সে তাদের জন্য আধা ঘন্টায় হবে না, তাদেরকে বেশ খানিকটা কয়েকটা দিন সময় দিয়ে তারপরে দিতে হবে, একটা সময় পর সেটা আধা ঘন্টা 1 ঘন্টায় চলে আসবে। তো একটা জিনিস যে কন্টিনিউয়াস স্টাডি করা, মানে হচ্ছে যে এই যে এখন যারা ফার্স্ট ইয়ারে আছে ওরা যদি এখন থেকে ফিজিক্সের যত প্রফেসর আছে বিভিন্ন দেশের অ্যাড করে রাখা লিঙ্কডইনেও, জেনারেলি একটা নলেজ চলে আসবে। না হলে যদি 4-5 বছর পরে হঠাৎ করে যে সবকিছু করতে যায় তখন জানে না। হ্যাঁ ও দেখা যাচ্ছে ও যদি 4-5 বছর ধরে লিঙ্কডইনে বা টুইটারে ফলো করে, স্টাডি করা লাগবে না, কারণ অলরেডি জানেই, এতদিন ধরে ফলো করতেছে, সবকিছুই জানে, সাইকোলজি জানে আর কি। তো প্রফেসরকে আসলে ইমেল করে যেমন সাইকোলজিতে জানা, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো যারা আসলে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, সবাই বোধহয় অ্যাক্টিভ থাকেও না, এটা একটা ব্যাপার। তো তারপরে যাদের গ্রান্ট আছে সেটা জানা। ওকে, আমরা কিছু প্রশ্ন পেয়েছি এর মধ্যে, যেমন হাউ শুড বি দ্য কনক্লুডিং সিগনেচার অফ দ্য ইমেল। আমি দেখছিলাম কনক্লুডিং, এটা তো আসলে মানে এটা হবে আসলে বেস্ট রিগার্ডস এরকম আর কি, উইথ বেস্ট রিগার্ডস দিয়ে নামটা। আচ্ছা, আর যদি হ্যাঁ আপনি যদি লেকচারার হন কোন লেকচারার অফ দিস ইউনিভার্সিটি, হ্যাঁ স্কাইপি আইডি, স্কাইপি ইমেল আইডি আর কি এটা, মানে এটা খুব বেশি সিগনেচার সাইন, খুব বেশি ইনফরমেশন দেওয়া দরকার, কারণ আপনার মনে রাখতে হবে আপনি মাস্টার্স বা পিএইচডি এর জন্য মেইনলি করতেছেন, ওটা একদমই ট্রেইনি, মানে খুব মানে 10 লাইনের ইয়ে দেওয়ার দরকার নেই, মানে আবার আপনার গুগল স্কলারের লিংক থাকলে এটা দিয়ে দিলেন, এই মানে 3-4 লাইনে মানে নরমাল অথবা এরকম দেওয়া। কথা বলতে পারো মুবাশশির সাব্বির, কথা বলতে পারো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে এক্সাম্পল ইমেলটা দেখলাম আমরা, সেখানে হচ্ছে বুলেট পয়েন্টার গুলোর মধ্যে হচ্ছে যে ছিল যে
এমএসসি অত সাল, তারপর হচ্ছে সিজিপি এত, ওইখানে ইউনিভার্সিটির মেনশনটা ছিল না, ওখানে ও কি তাই? ইউনিভার্সিটির মেনশনটা? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ। না, ইউনিভার্সিটি মেনশন করতে হবে, তাহলে ওটা ভুল হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটির ওটা নাম দিতে হবে আর কি। আমি ওই যে একটু কনফিউজ ছিলাম আর কি। না না না, আর এটা হচ্ছে জাস্ট একটা ওভারঅল কনটেক্সট দেওয়ার জন্য, মানে এইভাবে মানে যে বোঝাচ্ছি যে এরকম ফরম্যাট এরকম হবে যাতে করে চোখটা যায় আর কি, এই আর কি। হুম হুম। না, ইউনিভার্সিটির নাম দিতে হবে। এটা মানে একদম যে ওভাবে ফলো করতে হবে ওরকম না, জাস্ট হচ্ছে ওরকম একটু শর্ট 4-5 লাইনের একটা শর্ট ইয়ে থাকলে যাতে ওইখানে চোখটা যায়, মেইন ইনফরমেশনটা এক্সট্রাক্ট করতে পারে। ওকে হ্যাঁ, ইউনিভার্সিটির নাম দিতে হবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। No worries. আচ্ছা, সিভির যে ফরম্যাটের কথা এসেছে, অনেক সময় ইউরোপাস দেখা যায়, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইউরোপাস চায়, তো অন্য এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনার হচ্ছে মতামত কি? পার্সোনালি মানে ইউরোপাস পছন্দ করি না, কারণ যে যেটা বলি যে ক্লাটারিং হয় টু মাচ। হ্যাঁ, মানে আচ্ছা ওটা ক্লাটারিং মানে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ। যদিও আমার ইউরোপাস সিভি আছে, হ্যাঁ ইউরোপের ক্ষেত্রে যখন করতে হবে তখন ইউরোপাস ফরম্যাট করে ওইভাবে দেওয়াই ভালো। মানে এটা কান্ট্রি ওয়াইজ আসলে ভ্যারি করে, কিন্তু আমি যেটুকু বলতে চাইছি আমার সিভিতে হুম হুম। যে আপনার ফরম্যাট ডিফারেন্ট হবে। যেমন আমেরিকার ক্ষেত্রে যেটা বললাম যে ল্যাটেক্স টাইপের, মানে একটু কনজাস্টেড হয়। হ্যাঁ, ইউকে এর ক্ষেত্রে একরকম, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়তো পাবলিকেশন একটু বেশি দেওয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে কন্টেন্টটা যদি ওরকম হয়, মানে স্পেসিফাই করে দেওয়া জিনিসগুলা মানে ক্লিয়ার থাকে এই টাইপের, কিন্তু ফরম্যাটটা মানে ওটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করতে পারে। যেমন ইউরোপাস হ্যাঁ ঠিক ওইভাবে যাবে, কিন্তু আমার কথা হচ্ছে ইনফরমেশন গুলো যাতে একটু আউটস্ট্যান্ডিং, মানে অন্যদের থেকে একটু আলাদা হয়, মানে ক্লিয়ার হয় আর কি জিনিসটা, যেটা আমি প্রেজেন্টেশনে দেখাচ্ছিলাম এরকম। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি সিভিতে যোগ করার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, করে দিতে পারে যদি ওটা ওইভাবে মেনটেন করে, মানে ওই যে প্রথমে শুরু করে তারপর দেওয়া যেতে পারে। লিঙ্কডইন আসলে আমি যেটা বলবো প্রফেশনাল প্ল্যাটফর্ম লিঙ্কডইন। টুইটার কিছুটা সোশ্যাল কিছুটা প্রফেশনাল, বাট আচ্ছা, লিঙ্কডইন এটা, বাট প্রফেশনাল। লিঙ্কডইন এটা হয় যে আমি এটা যে থ্যাঙ্কস ভাই, হ্যাঁ মানে হ্যাঁ যে বড় ভাই কি অবস্থা এরকম করে আমাকে লেখে। হ্যাঁ, তো লিঙ্কডইনে আসলে আমি বলবো এটা স্ট্রিক্টলি প্রফেশনাল কাজে ইউজ করার জন্য। ওকে, মেবি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম, আমাকে জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আসলে আমার কোশ্চেনটা একটু ছিল আসলে অফ ট্র্যাকের, মানে আজকে যেগুলো বলা হচ্ছে সেই বিষয় না আসলে। মানে এই কোশ্চেনটার আমি সবসময় একটা মুখোমুখি হই যে আমার আসলে বাইরে যাওয়ার ইচ্ছা, তো ফ্যামিলি মেম্বাররা বলে অনেকেই যে আসলে বাইরে যে পিএইচডি করে এরপর আসলে হবেটা কি, মানে কতটুকু স্কোপ আছে। তারা বলে যে যত বেশি পড়াশোনা করবে তত তোমার কাজের স্কোপটা কমে যায়, আসলে যত হায়ার লেভেলে পড়াশোনা থাকবে আপনার হচ্ছে যে চাকরির ক্ষেত্রে ততটা স্কোপ কমে যেতে থাকে। কারণ আমার পাথটা আসলে স্পেসিফাইড হয়ে যায়, মানে স্পেসিফিক হয়ে যায় আর কি, যার জন্য। তো এইটা সম্পর্কে আসলে আমি খুব একটা বেশি জানি না, তাদেরকে অ্যান্সার দিতে পারি না আসলে, যে আসলে আমি পরে পিএইচডি শেষ করার পরে আমার হায়ার এডুকেশন শেষ করার পরে আমি আসলে কি করব আসলে। তো এটা সম্পর্কে একটু যদি বলতেন, মানে কতটুকু আসলে এই যে কানাডায় আচ্ছা, অথবা হচ্ছে যে অস্ট্রেলিয়ায়, মানে কতটুকু আসলে পিএইচডি শেষ করার পরে কতটুকু স্কোপ আছে আসলে এই পিএইচডি আচ্ছা, রিলেটেড কাজ করার জন্য বা গবেষণা, এই ধরনের চাকরি আর কি, জব সম্পর্কে। বুঝতে পারছি। আর আপনার ফিল্ড কোনটা? আমার ফিল্ড হচ্ছে ফিজিক্স। ফিজিক্স, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন, বাট মানে যেটা হচ্ছে যে আসলে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। মানে আপনি পিএইচডি টা কিভাবে করছেন। হ্যাঁ, আপনার জি যদি ইন্টারেস্ট থাকে, হ্যাঁ মানে আপনার যদি ইন্টারেস্ট থাকে ভালো করে করেন, মানে আপনার আউটপুট যদি ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো হবে। তারপর আপনি অ্যাওয়ার কিনা, মানে আপনি ওই যে লিঙ্কডইনে বা এগুলো আপনাকে তো, আমি যেটুকু বলবো যে না ন্যারো হয়ে যায় এরকম ঠিক না। আর আরেকটা জিনিস হচ্ছে যে কান্ট্রি চুজ করা উচিত না যখন আমরা পিএইচডি করব। মানে ইউনিভার্সিটি চুজ করা উচিত, সেটা ইউরোপে হতে পারে, সেটা জাপানে যে কোনো জায়গায় হতে পারে। তারপর হচ্ছে যেখানে চুজ করা, কানাডা অস্ট্রেলিয়াতে প্রথমেই যাইতে হবে এরকম কিছু না। ভালো করে পিএইচডি করলে জবের অভাব নেই, বাট আপনাকে প্রথম থেকে অ্যাওয়ার হতে হবে। আমি যদি ফিজিক্স এর কথা বলি, ফিজিক্সে তো প্রচুর জব আছে। জবের কথা চিন্তা করলে আসলে ইউএসএ বেশি জব, বা এই কি বলবো ইউকে তে বেশি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া এবং কানাডা। হ্যাঁ, তো আপনি যদি পিএইচডি টা ভালো করেন, মানে একটু হার্ড ওয়ার্ক করেন, তাহলে জব পেতে সমস্যা নেই। তারপর পোস্ট জব, তারপর একাডেমিক জব পাবেন, ইন্ডাস্ট্রিতে জব পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি অল্টারনেটিভলি চিন্তা করেন যে আপনি এটা করলেন না, আপনি বাংলাদেশে থাকলেন। তো বাংলাদেশে যদি আপনি, আপনার যদি মানে ইচ্ছা না থাকে, তো আপনি বাংলাদেশে কি করলেন, আপনি ইউনিভার্সিটিতে করলে তো আপনাকে যেতে, আপনি হয়তো প্রাইভেট অ্যাটমিক এনার্জিতে গেলেন, হ্যাঁ অ্যাটমিক এনার্জি কমিশন, তো আপনি জাস্ট ওই সায়েন্টিফিক অফিসার সিনিয়র সায়েন্টিফিক প্রিন্সিপাল ওইখানে আটকাই গেলেন। হ্যাঁ, বা আপনি পিএইচডি করে আবার করলেন, বা আপনি ব্যাংকে ঢুকলেন, বা বিসিএস এ ঢুকলেন, সেটা যাইতে পারেন। কিন্তু এটা যার যার প্রায়োরিটি আর কি। হ্যাঁ, বাট আমি মনে করি যে বাইরে সুযোগ আছে। যারা স্মার্ট, যাদের ইন্টারেস্ট আছে তারা, যাদের ইন্টারেস্ট নাই, মানে
বাইরে পিএইচডি করতে যাচ্ছে ফর দ্য সেক অফ ডুইং আ পিএইচডি। হ্যাঁ, তারা যেটা করে ইন্টারেস্ট পায় না, কাজেও ভালো করে না, কাজের পরে জবও পায় না, তখন ক্যাজুয়াল জব করে, এটা করে ওটা করে এরকম। But ভালো যারা আপনি দেখেন কেউ বসে নাই। আচ্ছা, সুপারভাইজার চুজ করার ক্ষেত্রে আর্লি স্টেজে সুপারভাইজার চুজ করা ভালো নাকি যারা একদম মানে হয়তো বা আচ্ছা, প্রফেসর এটা ভ্যারি করে এ ব্যাপারে আসলে কি চিন্তা ভাবনা? হ্যাঁ, কান্ট্রি যেমন ইউরোপে এক ধরনের, ইউরোপে যারা প্রফেসর মানে প্রফেসর খুব কম। আবার যদি ইউএস এর কথা বলি, ইউএসএ তে প্রথমেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাওয়া যায়। হ্যাঁ, জি। তারপর হচ্ছে যেমন লেকচারার, আমি যেমন লেকচারার ইউকে তে, অস্ট্রেলিয়া আর ইউকে তে লেকচারার নরমালি পিএইচডি, তারপর 5-10 বছর পোস্টডক করে তারপর লেকচারার হয়, যেটা ইউএস ইকুইভ্যালেন্ট অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো আপনি যেটা বলছেন এটা বল আর্লি ক্যারিয়ার, মিড ক্যারিয়ার বা সিনিয়র। আমি মনে করি যে একদম সিনিয়র যে প্রফেসর এদের কাছে আমি যাওয়া উচিত না, আর্লি অথবা মিড এই দুই জায়গায় যাওয়া ভালো আর কি। কারণ হচ্ছে তাদের প্রচুর গ্রান্ট থাকে, তারপর সময় দেয়, এইটা। আর হচ্ছে রেপুটেশনের একটা ব্যাপার আছে, র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এগুলো ব্যাপার আছে। মানে আপনি সবসময় আপনি হার্ভার্ডে করলে তো আপনাকে একটা ভ্যালু থাকবে, বা আপনি যদি একটু লো র্যাঙ্ক হয় সমস্যা নেই, কারণ ভালো কাজ করলে আপনি জায়গার মধ্যে চলে যেতে পারবেন আর কি। এই তো প্রফেসরের ক্ষেত্রে আমি বলবো আর্লি আর মিড ক্যারিয়ার। মানে যদি ইউএস এর কথা চিন্তা করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি সবসময় প্রিফার করি। যদি অস্ট্রেলিয়ার কথা বলি তাহলে লেকচারার, অস্ট্রেলিয়া বা ইউকে লেকচারার বা সিনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার, লেকচারার, রিডার, রিডার মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাজশাহী ইউনিভার্সিটিতে একসময় ছিল। তো প্রফেসর যদি খুব নাম করা প্রফেসর হয় তাহলে তো আছেই, বাট নর্মালি কারণ আপনি যদি খুব নাম করা প্রফেসরের কাছে যান, তার পোস্ট ডক থাকবে দেখা যাচ্ছে 15 জন, আপনি হয়তো কোনো প্রফেসর দেখাই পাচ্ছেন 2 মাস পরে। খুবই ফেমাস। এই জন্য আমি বলবো মিড ক্যারিয়ারের কাছে যাওয়া ভালো। ল্যাব, তার মানে ল্যাব চুজ করার ক্ষেত্রে মোটামুটি মাঝারি বা ছোট ল্যাব, রাইট? হ্যাঁ, তারপর আরো যেটা জিনিস আমি বলি, ল্যাব চুজ করার পর সময় যেটা করবেন যে তার অ্যালুমনাইদের দেখবেন, ওই ল্যাব থেকে কারা অ্যালুমনাই, মানে আপনি ল্যাবে গেলে অ্যালুমনাই থাকে প্রত্যেকটা ল্যাবে, তো ওরা কোথায় কোথায় আছে, ভালো ভালো জায়গায় গেছে কিনা বুঝতে পারবেন, যে তাহলে রিকমেন্ডেশন লেটার দেয়, হ্যাঁ, হেল্প করে এটা। আবার আরেকটা, যদি ল্যাবে অ্যালুমনাই লিস্ট না থাকে তাহলে সেই প্রফেসরের পাবলিকেশন গুলো নামান। তো দেখবেন ফার্স্ট অথর গুলো নর্মালি তার স্টুডেন্ট, তো ফার্স্ট অথর দিয়ে সার্চ দেন তারা এখন কোথায় আছে, মানে তাদের আগের ল্যাবের ওরা কোথায় গেছে এটা জানতে পারবেন। আরো কিছু, এটা সাইকোলজিক্যাল, এটা হবে যদি দেখেন যে সুপারভাইজার বেশি অ্যাক্টিভ ফেসবুকে বা টুইটারে, তাহলে বুঝবেন যে সুপারভাইজার একটু বেশি মাইক্রো ম্যানেজমেন্ট করে, মানে আপনার লাইফ হয়তো স্ট্রেসফুল হইতে পারে। তো ওই জিনিসটা মাথায় রাখবেন যে বেশি মেইল করতেছে বারবার। নর্মালি প্রফেশনালি নর্মালি আপনার সাথে এত মেইল করার কিছু নাই, এত মিটিং করার কিছু নাই, বা এই সকালে ফোন দিয়ে বলছে মিটিং করবো, রাতে মিটিং করবো, তো তখন সেটা অ্যাভয়েড করা ভালো। কারণ হচ্ছে যে মানে যেটা করে যে আপনাকে খুব পেইন দিবে আর কি পিএইচডিতে, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হেল্প করে দিবে আর কি। এই কারণ আমি বলি, কারণ আমি কাজ করেছি অস্ট্রেলিয়াতে, মালয়েশিয়াতে এবং ইম্পেরিয়াল যেমন ফিজিক্সের জন্য খুব ভালো, ওয়ার্ল্ডের টপ 5 ফিজিক্স মানে এর মধ্যে থাকবে, টপ 10 এর মধ্যে। ইম্পেরিয়াল আমি কারণ 9টা থেকে 5টার বাইরে খুব কম কাজ করতে দেখছি। সবাই আসে, আমি যখন লন্ডনে থাকতাম ট্রেনে করে যাচ্ছি 9টা থেকে 5টা, হ্যাঁ, বাট প্রচুর পেপার বের করতেছে, ডিসকভারি করতেছে, বছরে 400-র মতো কোম্পানি ডেভেলপ করতেছে ইম্পেরিয়াল থেকে। কিন্তু আমি যখন গ্রিফিতে ছিলাম, অস্ট্রেলিয়াতে ছিলাম, তারপর মালয়েশিয়াতে, সারাদিন রাত কাজ করে, আমি নিজেই সারাদিন রাত কাজ করতাম। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমরা প্রফেসর চুজ করা নিয়ে কথা বলেছি, কিন্তু মাস্টার্স লেভেলে আসলে প্রফেসর চুজ করার কোনো বিষয় আছে কি? এইটা আসলে আবার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। কারণ হচ্ছে যে আপনি যদি ইউএসএ তে 1 বছরের মাস্টার্স, হ্যাঁ, বেশিরভাগই, তো সেইখানে আপনি একটা প্রজেক্ট করবেন, এখানে প্রফেসর চুজ করার কিছু নাই, মাস্টার্স এর ফান্ডিংও নাই। অস্ট্রেলিয়াতেও মাস্টার্স এ কোনো ফান্ডিং নাই, মানে আপনি মাস্টার্স স্কলারশিপ পাবেন না। আর হচ্ছে এমফিল আছে অস্ট্রেলিয়াতে, নরমালি খুবই কম ফান্ডিং, সেই ক্ষেত্রে প্রফেসর ম্যানেজ করা লাগে, বাট জেনারেলি লাগে না আসলে মাস্টার্স এ। বাট আপনি ইউএসএ তেও মাস্টার্স এ ফান্ডিং পাওয়া খুব টাফ, সেখানে হয়তো কোর্স করবেন, তারপর রিসার্চ করবেন। বাট আমি একদম এক্স্যাক্টলি সব কান্ট্রির কথা বলতে পারবো না, বাট জেনারেলি আসলে সুপারভাইজার ম্যানেজ করার ব্যাপারটা কম মাস্টার্স এর ক্ষেত্রে, কম। হ্যাঁ, মানে জেনারেলি মাস্টার্স এর ক্ষেত্রে সুপারভাইজার ম্যানেজ করার খুব কম, এবং মাস্টার্স এর স্কলারশিপও কম, আনলেস আপনি যদি ওই যে সেন্ট্রাল বিভিন্ন ইরাসমাস মান্ডাস, হ্যাঁ, বাংলাদেশের যে বঙ্গবন্ধু ফেলোশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, এক্সটার্নাল, এগুলোতে অ্যাপ্লাই করেন। তাছাড়া বেলজিয়ামে আছে ভিএলআর, ইউএলএস, বিভিন্ন জায়গার বিভিন্ন মাস্টার্স স্কলারশিপ আছে। এইগুলো ছাড়া প্রফেসর ম্যানেজ করে, কারণ প্রফেসরের আপনাকে নিয়ে লাভটা কি, কারণ আপনি কোর্স করবেন, তারপর 6 মাস কাজ করবেন, এটা প্রফেসর নরমালি পিএইচডির জন্য ফান্ড করে আর কি।
আপনি বলছিলেন আপনি মালয়েশিয়ায় ছিলেন। এখানে কি কি হিসেবে মানে কি মাস্টার্স আমি ছিলাম করেছিলেন? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলে। Research সেটা assistant। হচ্ছে হ্যাঁ, কারণ আমার ইচ্ছা ছিল আসলে ওইখানে আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি ইব্রাহিম খলিল স্যার, মানে রাজশাহী ইউনিভার্সিটির গ্রাজুয়েট, আমার সুপারভাইজার ছিল। তো উনি আচ্ছা। রিকোয়েস্ট, আমি যখন জিআরই প্রিপারেশন নিচ্ছিলাম 2012 এর দিকে, তখন আর কি স্যার মালয়েশিয়াতে ছিল, উনি বললেন তো গেলাম, এই আর কি। তারপর এখান থেকে অস্ট্রেলিয়াতে মুভ করি ওটা। এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এই পজিশন গুলো কি আমাদের স্টুডেন্টরা এগুলো কি অ্যানাউন্সমেন্ট হয় মালয়েশিয়া বা এই যে আপনার? এটা আসলে ইউকে এর মতো, ইউকে বা ওইখানে জব সাইটে হয় না, এটা আসলে মোর কানেকশনের জন্য হয়, অথবা মাস্টার্স এর মাধ্যমে নেয় আর কি। আচ্ছা তো হ্যাঁ, এই ক্ষেত্রেও আসলে মানে অতটা ওয়েল অর্গানাইজড না অন্য জায়গার মতো। আচ্ছা, বুঝতে পারছি। মালয়েশিয়ার ক্ষেত্রে প্রফেসর কাছে মেল করতে হবে যে আপনি আর হিসেবে কাজ করতে চান। তবে So, সময়টা towards আপনি the দিক, শিখেছেন অনেক, রাইট? আর এ হিসেবে কাজ করার সময় হ্যাঁ, বা শেখার কারণ ওই ব্যাপারটা সময়টা শিখেছি, পাবলিকেশন হয়েছে, কারণ মালয়েশিয়াতে নর্মালি কুইক পাবলিকেশন হয়, মানে ওরা ছোট ছোট প্রজেক্ট করে। তো এই যেটা আমাকে অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার জন্য হেল্প করছে। এই জন্য আমি বলি যাদের পাবলিকেশন, যারা বিশেষ করে অস্ট্রেলিয়ায় যেতে চায়, তাদের মালয়েশিয়া বা কোরিয়াতে গেলে যেটা পাবলিকেশন হয়, সিজিপিএ হাই হয়, ভালো। আর যারা অন্য জায়গায় আসতে চায় তাদের হয়তো সরাসরি, আমি সবসময় প্রেফার করি জিআরই দিয়ে ইউএসএ যাওয়া। হুম, দেন তারপর হচ্ছে সেটেল হওয়া যে কোনো জায়গায়। আমার মানে এটা কোনো কান্ট্রি, সব জায়গায় আমি যেটা বললাম, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, মানে হুম, ইন্ডিয়া যদি আপনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আইআইএসসি, আইআইএসসি থেকে পিএইচডি করা প্রচুর প্রফেসর আছে, ইম্পেরিয়ালে, হার্ভার্ডে, সব জায়গাতে। তারপর আইআইটি তো আছেই। তো আমি সেখান থেকে করলেও আপনি সেটেল হতে পারবেন অনেক জায়গায়, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি ইউএস মানে বেস্ট আর কি। ছাত্রীদের একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমাদের স্টুডেন্টের প্রশ্নে যাব, যে বিদেশে এমবিএ বা সিএ করার প্রক্রিয়াটা অবশ্য কমার্স ফ্যাকাল্টি প্রশ্ন, এর জন্য সিভি কেমন না, হলে আমি এটা ভালো আসলে হয়? আমি বুঝতে পারছি। আমি এটা মানে ইউকে তে এটা খুব পপুলার আর কি। হুম, হুম, এমবিএ এর কথা বলতে পারবো না, বাট সিএ করে আর কি অনেক সময় ধরে। বাট আমি ব্যাপারটা জানি না। বাট ইউকে তে যেটা আমি বলবো, যে বিজনেস এর প্রসপেক্ট সবচেয়ে ভালো যে কোনো জায়গায়। আপনি যদি বিজনেস বিশেষ করে পিএইচডি করেন, হুম, হুম, হুম। সব জায়গাতেই মানে টপ ইউনিভার্সিটিতেও বিজনেস ফ্যাকাল্টি খুঁজে পায় না পিএইচডি করা। তো এখানে পোস্ট ডক লাগে না, কিছু লাগে না। তো আর সিএ বা যে অ্যাক্রিডিটেশন, এই ব্যাপারটা আমি জানি না আসলে। সিভি কেমন হলে ভালো হয়? সিভির সাজেশনটা বোধহয় সেমই, রাইট? হ্যাঁ, এর জন্য সিভি হ্যাঁ, কেমন হলে বেশি ভালো হয়? সো আপনার আসলে এই একটুখানি ছাত্রছাত্রীদের আসলে আদলে ওরা যেন বুঝতে পারে একটা একাডেমিক পজিশন পাওয়ার জন্য আসলে কিভাবে পরিশ্রম করতে হয় বা কিভাবে আগাতে হয়, এই ব্যাপারটা সম্পর্কে একটু আপনার জার্নিটা সম্পর্কে দিয়ে যদি একটু আচ্ছা, বলতেন। আমার জার্নি আর পুরোটা দিয়ে বলি। সেটা হচ্ছে, এটা হ্যাঁ। ফিল্ড ওয়াইজ ভ্যারি করে। হুম, হুম। যদি বিজনেস এর কেউ হয়, পিএইচডি করার পরেই আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার, যেটা বিভিন্ন দেশে আপনি জব পাবেন, এবং খুবই অ্যাভেলেবল। মানে আপনি আচ্ছা। যদি ইভেন ইউরোপ, তুর্কি থেকেও বিজনেস এর পিএইচডি করেন, ঠিক আছে, ইভেন ইউকে তে আপনি পাবেন। এই ধরনের ব্যাপার আর কি বিজনেসে। বায়োলজির কথা যদি বলি, যদি এখানে কেউ বায়োলজি বা বায়োকেমিস্ট্রি থাকে, সেইটা হচ্ছে যে পিএইচডির পর আপনাকে পোস্ট ডক করতে হবে 3 থেকে 5 বছর পোস্ট ডক। স্যালারি হয়তো একই ইউকে তে, অস্ট্রেলিয়াতে, ইউএস তে একটু কম। পোস্ট ডক হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হওয়া, কারণ এখানে লোকজন বেশি। হুম, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আছে ফিজিক্স বা এগুলোর ক্ষেত্রেও 1-2 বছর পোস্ট ডক থাকা ভালো, না থাকলেও তাও বলবো 2 বছর পোস্ট ডক। পোস্ট ডক মানে হচ্ছে সেটা জবই, আপনি রিসার্চ ফেলো হিসেবে পিএইচডির পরে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, আপনার সুপারভিশন থাকবে। এটা এখন ব্যাপার যে সবাই পায় না একাডেমিক জব। এখানে কিছু ব্যাপার আছে। আপনি টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন নাকি মিড র্যাঙ্ক। তো আমি যেটা সিভিতে আপনাকে যেভাবে দেখালাম, ঠিক সেই হুম, হুম, হুম। একইভাবে নিজেকে তৈরি করা, সেটা হচ্ছে আপনাকে যাতে সবাই চেনে আপনার কমিউনিটিতে। তারপরে বিভিন্ন সোসাইটির মেম্বার হওয়া, পেপার পাবলিশ করা, সবাই যাতে আপনাকে চেনে, আপনার সিভিটা ওইভাবে তৈরি করা, কভার লেটার ওইভাবে তৈরি করা। ঠিক আপনাদের জন্য একরকম, আমাদের জন্য আরেক রকম, যেখানে খুব আমাদের ইন্ডিপেন্ডেন্স থাকবে এইভাবে। নেটওয়ার্কিং করা, তারপরে অ্যাপ্লাই করা শুরু করা। তো আপনি যদি সাইকোলজি বোঝেন, সবকিছু বোঝেন, তাহলে হবে। যেমন আমার কথা বলি, বায়োলজিতে নর্মালি ইউকে তে 5 থেকে 10 বছর পোস্ট ডক করা। আপনি যদি আমার ইউনিভার্সিটিতে দেখেন, দেখবেন কেমব্রিজ, অক্সফোর্ড থেকে আছে ওরকম করা তারা, বাট আমি 2 বছর করেই পাইছি। কারণ হচ্ছে আমি এই ব্যাপারে অনেক ঘাটাঘাটি করছি। আমার প্রোফাইল, আমার সিভি, লেটার, সবকিছু, আমার যে স্ট্রং পয়েন্ট সেগুলো সেল। আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে আমার পাবলিকেশন, সাইটেশন, হ্যাঁ, আমার হাই ইম্প্যাক্ট হুম, জার্নাল, আমি এগুলোকে সেল করার চেষ্টা করছি। আচ্ছা। তো যার কারণে হয়েছে আর কি। তো এটা আসলে ফিল্ড ওয়াইজ ভ্যারি করে। ইউএসএ তে নর্মালি এত পোস্ট ডক সময় লাগে না, ফিজিক্স এর ক্ষেত্রে পিএইচডি পরে পাওয়া যায়। ইউএসএ তে 10,000 ইউনিভার্সিটি, আপনি হুম, টপ হুম। র্যাঙ্ক, আপনি যদি টিচিং ফোকাসড ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি পিএইচডি পরে পাবেন। আপনি যেখান থেকে পিএইচডি করেন একাডেমিতে পাবেন। একাডেমিতে স্যালারি একটু কম, আপনি ইন্ডাস্ট্রিতে গেলে আরো বেশি পাবেন, কিন্তু স্বাধীনতা নেই আপনার। যেমন আমি এখন বাসায় যখন ভালো লাগতেছে ক্লাসে যাব,
ক্লাস করে চলে আসবো, বাসায় বসে কাজ করবো, বাট ইন্ডাস্ট্রিতে হয়তো স্যালারি বেশি থাকলেও ওই ইয়েটা থাকে না। একটু এটার কোনো আসলে নির্দিষ্ট উত্তর নেই, বাট একটু অ্যাওয়ার থাকলে সবসময় এটা পাওয়া যায়। তবে একটু মাথায় রাখতে হবে ছাত্রছাত্রীদের যে হচ্ছে একটা পিএইচডি করে পোস্টডক পর্যন্ত অন্তত করার পরে একটা পজিশনের জন্য অন্তত 1-2 বছর একটা পোস্টডকের পর একটা পজিশন পাওয়া মিনিমাম। সহজ হবে এরকম হ্যাঁ হ্যাঁ সাধারণত এটাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে আমাদের, বিদেশে এমবিএ বা সিএ করার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স এ ব্যাপারে কিছু কি জানা? না, আমি আসলে এই বিজনেসের ব্যাপারটা আমি হ্যাঁ, সরি সেটাই। যে আমি আমার যদি কেউ ইমেল করে আই হুম, ক্যান লিঙ্ক দেম আপ উইথ লাইক, আমি যাদের কিছু চিনি তাদের সাথে লিঙ্ক করে দিতে পারি হুম, যারা হুম। হেল্প করতে পারে। বাট আমি ওভারঅল নলেজ থেকে বলি, হ্যাঁ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই গুরুত্বপূর্ণ বিজনেসে, ইভেন ইউএস এর ক্ষেত্রে এই বিজনেস বা এগুলোতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে গুরুত্বপূর্ণ, কর্পোরেট এক্সপিরিয়েন্স বা এগুলো আর কি, যেটুকু আমি জানি, কিন্তু আমি আসলে একদম ডিটেল বা অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবো না। আপনি হয়তো ফিউচারে বিজনেসের কাউকে ইয়ে করলে তখন হয়তো আচ্ছা, আপনার সঙ্গে কমিউনিকেশন করার জন্য মানে কোনো কি আপনি আমাকে মেইল করলে, হ্যাঁ মেইল করলে হবে। বাট আমি একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে যেটা আমি আগেও লিখলাম, যে আমি যে সিভি এর ফরম্যাট দেখালাম বা ইমেইল এর ফরম্যাট দেখালাম, যেটা আমি মাঝখানে একটু হতাশ হয়ে লিখলাম যে সবাই রেডিমেড সলিউশন চায়, তো এইটা কিন্তু অনলাইনে আছে। আপনি ইউএস একাডেমিক সিভি অনলাইনে দিলে 100টা পাবেন, এটা পাবেন। আপনি নিজে কাজ করেন, হ্যাঁ নিজে তৈরি করেন, তারপর হেল্প লাগলে অ্যাসিস্ট্যান্ট লাগলে অবশ্যই আমার যে ইমেইল আছে, আমার নাম, অনেকে আবার বলে আপনার ইমেইল আইডি কি, তো এটাও বলি যে মেক সাবস্টেন্স, আপনি যে নাম দিয়ে সার্চ দিলেই ওয়েবসাইটে চলে আসতেছে ইমেইল আইডি সবকিছু, হ্যাঁ আপনি যে করেন। তো হ্যাঁ আমার সাথে অবশ্যই ওয়েলকাম যোগাযোগ। আমি হয়তো ইমিডিয়েট রেসপন্স না দিতে পারলে আমি রেসপন্স দিব যদি কোনো ইয়ে লাগে। অবশ্যই আমার মনে হয় যে আপনি যেভাবে ইমেল করতে হয় সেটা শিখিয়েছেন, আশা করি ওটা ফলো করেই যদি হ্যাঁ না, স্টুডেন্ট আমার কাছে করতে এখন পারে। কোনো ফান্ডেড পজিশন নাই, বাট না আমি মানে যে কোনো ওইভাবে ইনফরমেশন, পজিশন না হলেও অ্যাটলিস্ট প্রশ্নটা করার সময় যেন এটা হ্যাঁ মাথায় যে থাকে যে কোনো আসলে কোয়েরি কিভাবে। থাকলে, হায়ার হ্যাঁ। স্টাডি করে থাকলে, আমি লেখালেখিও করে এগুলো নিয়ে, তো আপনি যে কোনো তো কোয়েরি আপনি থাকলে। বলছিলেন আপনি হচ্ছে ফেসবুক গ্রুপে ফাউন্ডার ছিলেন, রাইট? হায়ার স্টাডি হ্যাঁ আপলোডের, রাইট? হ্যাঁ, ফাউন্ডার আসলে যেটা হচ্ছে যে হায়ার স্টাডি অ্যাপ্রোচ গ্লোবাল হাব ফর বাংলাদেশ, আমি মনে হয় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেসবুকে, ওটা প্রথম থেকেই ছিলাম। ফাউন্ডার হচ্ছে সিয়াম আর ববি নামে একজন, আমি আচ্ছা। এখন ওটার অ্যাডভাইজার। আর অস্ট্রেলিয়ান গ্রুপটা হ্যাঁ আমরাই চালু করি, ওইভাবে ফাউন্ডারও বলতে পারেন। এখন সবগুলো পেজেরই অ্যাডমিন, হায়ার স্টাডি অ্যাপ্রোচ পেজের অত সময় দিতে পারি না, বাট এই কারণেই আসলে এইসব গ্রুপে কাজ করতে যে একটু ওভারঅল আমার ধারণা আইডিয়া হয়। হয়েছে আর কি। কানাডায় তাছাড়া অত কনফিডেন্টলি বলতে পারতাম না এই আর কি, আমি তো কানাডায় বা নর্থ আমেরিকাতে করিনি, কিন্তু এগুলোতে কাজ করি। আচ্ছা, কেউই আমাকে কিন্তু সিভি পাঠাওনি তোমরা। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন এসেছে, কুড পাবলিকেশন বি এনি হেল্প ফর গেটিং স্কলারশিপ অর ফান্ডিং ইন মাস্টার্স প্রোগ্রাম? আমি কোন দেশের সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ পাবলিকেশন যদি অস্ট্রেলিয়াতে হয় খুবই রেয়ার, এবং আমি একজনকেই দেখছি এই পর্যন্ত যে এমফিল এর জন্য অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাইছে, এবং তার নাম হচ্ছে মনিরুল ইসলাম, ও জাহাঙ্গীরনগরের ফিজিক্স ডিপার্টমেন্টের। ওরে ছাড়া আমি কাউকে দেখি নাই। তো তার পেপার ছিল কিছু, আচ্ছা। ফিজিক্স নিয়ে কাজ করে, তার সাথে 7-8টা, কিন্তু ওভারঅল কিন্তু মাস্টার্স স্কলারশিপ নাই। তো পেপার থাকলে ভালো করবে সব জায়গায় না। আন্ডার গ্রেড লেভেলে 2-3টা পেপার। আমি ওই জায়গায় ওই জিনিসটা আসতেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনি যদি এটা করেন, সেটা ইউকে তে যদি আপনি করেন তাহলে আপনাকে সাসপিশিয়াস হবে যে আপনি কিভাবে এত পেপার সেটাই করলেন। সেটাই কথা। আর অস্ট্রেলিয়াতে করলে করবে না আর কি, ওভারঅল আমার কাছে মনে হয় যে ওরা জানি না ওভারঅল বাংলাদেশ থেকে করবে আর কি। আন্ডার গ্রেড লেভেলে কিভাবে পেপার হয়, তাই না? এটা একটা আসলে শিক্ষার্থী, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও। আসলে তোমরা এই সুযোগ নিচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে হচ্ছে তারা আপনার হচ্ছে মনে করে যে বিসিএস প্রিপারেশন নিচ্ছে, সাথে হায়ার এডুকেশনের প্রিপারেশন নিচ্ছে। তো এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন আপনি? আমি তো মানে বাংলাদেশে সবচেয়ে ভালো জব তো আসলে বিসিএস এর জব আর কি, যেটা তো আমার এটা মনে হচ্ছে যার যেটা ইন্টারেস্ট আর কি, সে যদি বিসিএস এ ইন্টারেস্ট থাকে ওইটা, কিন্তু দুই নৌকায় পা দিলে সমস্যা আর কি। মানে আমার কথা হচ্ছে যে আপনার হায়ার স্টাডি অ্যাব্রোডে বাইরে রিসার্চ করার ইচ্ছা থাকলে হায়ার স্টাডির জন্য মানে নেওয়া। এখন বিসিএস থেকে প্রাইম মিনিস্টার ফেলোশিপ বিভিন্ন জায়গায় মানে বাইরে স্কলারশিপ মানে আসার সুযোগ আছে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি আমার কাছে মনে হয় যে ফোকাসড হয়ে কাজ করা, ইন্টারেস্ট না থাকলে বাইরে এসে লাভ নেই। আবার দুইটা ইয়ে করা, তো বিসিএস যেমন আমি বলবো যে বিসিএস এর জন্য আলাদা প্রিপারেশন তো নেওয়ার আছে, বাট আমি যদি আপনি জিআরই জন্য প্রিপারেশন নেন, তো এটা ম্যাথ বা অনেক কিছুতেই দেখা যায় বিসিএস একই জায়গাতে হেল্প করে আর কি, এটা একটা ব্যাপার। বাট ওভারঅল আমি বলবো যে যার হায়ার স্টাডির জন্য তার ফোকাস থেকে হায়ার স্টাডি করা ভালো আর কি, দুই দিকে না পা দিয়ে।
আচ্ছা, আমাদের ব্যাচেলর পর ফুল ফান্ডেড মাস্টার্স পাওয়ার সম্ভাবনা আপনি কথা বলেছেন, বোধহয় এটার সম্ভাবনা খুবই কম, রাইট? হ্যাঁ হ্যাঁ, যদি ওই যে সেন্ট্রাল স্কলারশিপ আছে, বাট আমি প্রফেসরদের কাছে মেইল করে আসলে কম। আচ্ছা, does having a personal website increase the chance of getting reply from the professors? না না, কারণ হচ্ছে যে একটা মাস্টার বা পিএইচডি স্টুডেন্টের সেটাই, আসলে এটা পার্সোনাল, খুব ট্রেইনি স্টুডেন্ট, এটা হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট থাকার থাকারই যে কোনো ইয়ে। না থাকাই। আপনি গুগল স্কলার, লিঙ্কডইন বা এটা দিতে পারেন, বাট পার্সোনাল ওয়েবসাইট মানে এটা কোনো কিছু না। আমরা মোটামুটি এটা অনেক ভ্যারি করে, মানে যারা প্রোগ্রামিং, আমি জানি না সিএসসি এর হুম, কিছু হুম। ব্যাপার আছে কিনা, অনেকের ওই যে প্রোগ্রামিং সাইট থেকে ওই জিনিস যে কাজগুলো দেখানোর জন্য, সেটা আলাদা আচ্ছা ব্যাপার। আচ্ছা, তো আমি আমার পার্সপেক্টিভে বলতেছি এটা কোনো হেল্প করে না, বরং আরো বলতে পারে যে এটা অন্য কাজে সময় নষ্ট করতেছে বা এরকম কিছু, আমাদের ফিল্ডে হলে। হুম, হুম। সেটা তাহলে এমনিতে এমনি একটা বিষয় জানতে চাচ্ছি, ছাত্রছাত্রীরা যেহেতু আন্ডার গ্রেডে পড়ে, যখন মানে এটা আসলে বোঝা খুব ডিফিকাল্ট হয় যে আমি আসলে বাইরে যাব নাকি দেশেই পড়াশোনা মানে চাকুরি করব, বাসার একটা চাপ থাকে, হ্যাঁ। তো ওরা আসলে এই ব্যাপারটাকে কিভাবে আর কি চিন্তা করবে যে আমি কেন বাইরে যাব, মানে ওদের কিন্তু আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে অত বেশি ধারণা থাকে না। আমার কাছে হ্যাঁ সেটা ঠিক আছে। আমার কাছে দুই দিকেই মানে যে বিভিন্ন এখন বাংলাদেশে সবকিছু ওপেন, মানে ফেসবুক হুম, বা হুম। তো বিভিন্ন জব সাইটে ঢোকা, এটা বিভিন্ন ঠিক। লোকজনকে ফলো করা, হ্যাঁ, যে যারা পুলিশে আছে, যারা অ্যাডমিনে আছে বা ব্যাংকে আছে, অ্যাটমিক এনার্জিতে আছে, এদের ফলো করা লাইফ গুলা, তারপর হচ্ছে যারা বাইরে আছে তাদের ফলো করা, তারপর বিভিন্ন ওয়েবিনার অ্যাটেন্ড করা, তারপর হচ্ছে নিজের নিজের থেকে যেটা আসবে আর কি, জোর করে না, নিজের থেকে না, আমার দেশেরটাই ভালো লাগছে তাহলে দেশে, হুম, হুম। বাইরেরটাই ভালো লাগতেছে বাইরে, কোনো রিগ্রেট থাকা যাবে না। ওই রিগ্রেট থাকলে যে যাইতে পারতাম বাইরে, পারলাম না, তাহলে সারা জীবন ইয়ে হবে। আবার বাইরে এসে দুই জায়গারই সমস্যা আছে, আমাদের যে খুব বেশি টাকা আছে বাইরে তা না, বাট আমাদের সিকিউরিটি আছে, আমার জব সিকিউরিটি, মানে হেলথ সিকিউরিটি, এই জিনিসগুলা, বা আমি গবেষণা করতে পারছি এটা। আর দেশে থাকলে তো অবশ্যই ফ্যামিলি মেইন ফ্যাক্ট, দেশে থাকতেছি, তো বাইরে থেকেও দেশের জন্য কাজ করা যায়, হ্যাঁ, যেমন না যে দেশের জন্য কাজ করা যাবে না, কাজ করা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সব দুই দুই দিকে খোঁজ খবর নেওয়া, তারপর নিজের মন থেকে যেটা যাবে আচ্ছা, সেটা নেওয়া। একজন ছাত্র যখন আপনার ল্যাবে আসবে বা আপনি যখন ছাত্র ছিলেন, তো আপনি অনেক সুপারভাইজারের সঙ্গে কাজ করেছেন, তো একজন স্টুডেন্টের মাঝে আসলে ওভারঅল কি টাইপের গুণাবলী আসলে থাকা উচিত যা একজন প্রফেসরকে আসলে কনভিন্স করে অথবা নিজের লাইফে কেরিয়ারে আর কি ভালো করা যায়? আমার কাছে মানে যদি একদম পিএইচডির কথা চিন্তা করি, আমি যেটা সবচেয়ে ফেল করি রাইটিং কোয়ালিটি, আমি যদি একাডেমিকে চিন্তা করি, হুম, হুম। ঠিক আছে, তো এটা নিয়ে খুব স্ট্রাগল করতে হয়। এবং আমার রাইটিং কোয়ালিটি ভালো ছিল, যার কারণে আমার যেমন অনেক পাবলিকেশন ছিল, কারণ আমার মানে যাই হোক, মানে একটা সময় যেটা হচ্ছে সুপারভাইজাররা স্ট্রাগল করতেছে গ্রুপের অন্যদের রাইটিং হুম, নিয়ে, একাডেমিক রাইটিং, পরে আমি দেখা যাচ্ছে ইনক্লুড হচ্ছে ওই পেপারে কাজ করতেছি, কারণ রাইটিং হচ্ছে ডিফিকাল্ট। এবং রাইটিং শুধু বাংলাদেশি বলে না, একাডেমিক রাইটিং আমি মাঝে লিখছিলাম যে এভরিওয়ানস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে ইভেন নেটিভ যারা, তারাও রাইটিং নিয়ে স্ট্রাগল করে। তো আচ্ছা। রাইটিং হচ্ছে সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একাডেমিক রাইটিং, পেপার লেখা, এত হুম, হুম। মানে যেটা হচ্ছে যে আমরা যদি বাংলার কথা চিন্তা করি, যে সবাই তো উপন্যাস লিখতে পারে না বা গল্প খুব সুন্দর করে লিখতে পারে না, বা সবাই তো বাংলা পারে, তাই না? তো একাডেমিক রাইটিংও একই, থিসিস লেখা, এটা তো এই জিনিসটা ইমপ্রুভ করা যায়, কিভাবে একটা স্টোরির মতো করে পেপার লেখা যায়, এটা করা যায়। তো হুম, যার আমি সবসময় দেখছি যার রাইটিং স্কিল ভালো, প্রফেসররা সবাই তাকে পছন্দ করে, কারণ তাকে নিয়ে কম কাজ করা লাগতেছে। কারণ নাহলে ওই জিনিসটা আপনার আপনার বারবার রিপোর্ট লিখতে হবে, ওইটা ঠিক করতে যে প্রফেসর দেখছে 2 সপ্তাহ চলে যাচ্ছে, এই আর কি। তো এই স্কিলটা বোধহয় স্টুডেন্টরা চেষ্টা করতে পারে একদম। এই স্কিলটা অবশ্যই, এটা হ্যাঁ। এটা উপায় হচ্ছে যে আপনার রিডিং পড়া, যত বেশি রিডিং করবে, আচ্ছা। যত রিডিং করবে রাইটিং স্কিল বাড়বে। আমার কাছে মনে হয় দুইটা রিলেভেন্ট আর কি, যত পড়বে তত বিভিন্ন পড়বে, রাইটিং প্র্যাকটিস করবে, পেপার হুম, পড়বে, হুম, এটা হুম। বাড়বে। আরো তো অনেক গুণাবলী আছে, মানে আমি যে পার্সোনালিটির কথা বলতেছি না আর কি, যে এটা টিম বুঝতে পেরেছি, ওয়ার্কার বা রাইট অনেস্টি, রাইট। ওইগুলো বলতেছি না। আমি একাডেমিক দিকে আমার কাছে মনে হচ্ছে এইটা। আর অন্য কিছু শেখা যায়, মানে আপনি একটা টেকনিক্স জানেন না, মাস্টার্স থেকেও ইচ্ছা করে, পিএইচডি থেকেও, মানে বেশিরভাগ জায়গায় যে আপনি এক্সপার্ট হয়ে আসবেন এটা কিছু আশা করেন না, আপনি ট্রেন করবেন। ফার্স্ট ইয়ার পুরো শিখতে শিখতে চলে যায়, সেকেন্ড ইয়ার থেকে কাজ। তো টেকনিশিয়ান আর মানে আপনি ল্যাবে যদি একটা টেকনিশিয়ান, আবার একটা পোস্টডকের পার্থক্যটাই হচ্ছে ওইটা, টেকনিশিয়ান সব কাজই পারে, বাট ওই যে ওর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, প্রবলেম সলভিং, এটা থাকে না। ওই জায়গাটা একটু ক্লিয়ার থাকা, ফোকাস থাকা, এটা আমার কাছে মনে হয়, এটা অনেস্ট থাকা, এই আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ফিজিক্স থেকে ব্যাচেলর করে ডেটা সায়েন্সে মাস্টার্স করা যাবে কি? অবশ্যই আমি এটা বলতে চাচ্ছিলাম, করা আমি যাবে প্রথমে অবশ্যই। একবার বলছি যে বাংলাদেশে হুম, শুধু ডেটা সাইন্স না, বাইরে এই জিনিসটা হুম, নাই, মানে কে কোত্থেকে। আমি উদাহরণ বলি, আপনারা সার্চ দিলে পাবেন আব্দুর রাজ্জাক রাজ, হুম, উনি হচ্ছে আমার ইউনিভার্সিটি, আমি যেখানে, এখানকার সিনিয়র লেকচারার ইন কম্পিউটার সায়েন্স। হুম, হুম, উনি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সে পড়ছে আর কি।
তো ওরকম আর কি, যে আপনি ফিজিক্স কোন সাবজেক্টে ব্যাপার না, এবং আপনি যদি গুগল সার্চ দেন যে ডাটা সায়েন্সে কারা ভালো করে, আপনি দেখবেন, আমি দেখছি যে ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স যারা, তারা ডাটা সায়েন্সে বেশি ভালো করে, নর্মালি মেইন সাবজেক্ট আর কি। সাজেস্ট করবো, আমি এটা বলতে যাচ্ছিলাম যে আপনারা কম্পিউটার সায়েন্স বা ডাটা সায়েন্স এগুলোতে, এটা এখন মনে হয় আগে থেকেই একটা ইমার্জিং ফিল্ড, তো অনেক বেশি। এবং বায়ো ইঞ্জিনিয়ারিং, মানে বায়ো ইঞ্জিনিয়ারিং যেটা বায়োলজি, বায়োমেডিক্যাল, এই দিকে আসা উচিত আর কি, ফান্ডামেন্টাল পাশাপাশি। অ্যাপ্লাইড সায়েন্সে যদি কেউ যেতে চায় তাহলে একটু আসলে ইমার্জিং ফিল্ড গুলো বোধহয় একটু সার্চ করে বোঝা যায় যে। না, আমি এটা মাঝে ফেসবুকে লিখছিলাম যে আমার সুযোগ থেকে আমি জাহাঙ্গীরনগরে ফিজিক্সে চান্স পাইছিলাম, তো অবশ্যই পড়িনি, যে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি সাবজেক্টের নাম বড়, হ্যাঁ শুনতে ভালো লাগে, বাট আমার কাছে মনে হয়েছে ফিজিক্সে পড়লে ভালো করতাম, কারণ আমি সবসময় ফিজিক্সে ভালো ছিলাম স্কুল কলেজ সবসময়। এবং আমি সবসময় দেখছি যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ফিজিক্স এর, আমাদের আমি বললাম আমার সাথে যে একটা মেয়ে ছিল ফিজিক্স এর কেমিস্ট্রি, এরা ভালো করে আমাদের ফিল্ডে, বায়ো ইঞ্জিনিয়ারিং সব জায়গাতে। ফান্ডামেন্টাল সাবজেক্টে যারা পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তারা সব সাবজেক্টে ভালো করে আর কি, বাইরের রিসার্চে। ফান্ডামেন্টালের পরে এটাই সুবিধা, যে কোনো জায়গায় দ্রুত সুইচও করা যায়। হ্যাঁ, মানে ফান্ডামেন্টাল, কিন্তু আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে এসে তখন এই যে আমার যেমন আমার কেমিস্ট্রি আমি প্রচুর পড়তে হয়, আমার আগের বই সবকিছু, বাট আমি বায়োলজি শেখা যায়, হ্যাঁ আপনি ইউটিউব দেখে এটা দেখে, বাট আপনি ম্যাথ, তো ম্যাথের একটা আলাদা অ্যালফাবেট আছে, ঠিক আছে, তো ওই অ্যালফাবেটটা শিখতে, এই জন্য যারা ব্যাচেলর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স, এই চারটা হচ্ছে বেস্ট সাবজেক্ট, আমি সবসময় বলি। মানে ছাত্রছাত্রী একটু জানতে চাচ্ছিল একজন, যে আপনার লেখা আসলে কোথায় তারা ফলো করবে, আপনি যদি কোনো একটা আপনার মানে। আমি খুব কম লিখি এখন, আমার ডাক নাম দিয়ে ফেসবুকে দেওয়া শিপলু, SHIPLU, হ্যাঁ আচ্ছা, আমি চ্যাটে লিখে দিচ্ছি, কারণ আমি ইচ্ছে করেই নামটা, কারণ মাঝে মাঝে কম লিখি, বাট এটা হচ্ছে আমার, আমি নামটা চেঞ্জ করছি কারণ ইউনিভার্সিটিতে যেহেতু কাজ করি, অনেক সময় দেখা যাচ্ছে ওপিনিয়ন বিভিন্ন আগে লিখতাম, যার কারণে আর কি, যাতে লিখিনি আর কি, আমার নিক নেম দেওয়া আর কি। নিক নেমে তোমরা চাইলে ফেসবুকে ভাইকে ফলো করতে পারবা। তো আসলে খুব চমৎকার, আপনি মানে কি বলবো, আপনি সময় দিয়েছেন এবং এত সুন্দর করে গুছিয়ে সবকিছু বলেছেন। ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার মনে হয় এগুলো ফলো করলে যথেষ্টই এগিয়ে যাবে, যথেষ্টই, রাইট? না, এখন আমরা মনে হয় খুবই লাকি, আমি আপনার সাথে মনে হয় প্রথম দিকে বলতেছিলাম যে রাজশাহী বলা যায় হচ্ছে ঢাকা, রাজশাহী হচ্ছে ওল্ড এবং টপ ইউনিভার্সিটি, বাট সেই তুলনায় অন্যরা ভালো করে বেশি, মানে এটা আমি রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু অন্য জায়গায় আছে তারপরে বলি, এর কারণটা আমার কাছে আগে মনে হয়েছে যে ঢাকা থেকে দূরে থাকার কারণে হয়তোবা, মানে রাজশাহী ইউনিভার্সিটি তো বিসিএস এর টপে, হয়তো সব জায়গায় টপে, বাট যে অনুযায়ী যাওয়ার কথা সেই অনুযায়ী আমি পাইনি। দেখা যাচ্ছে যে রাজশাহী এবং জাহাঙ্গীরনগর একই, আমি যখন দেখছি, ধরেন মালয়েশিয়াতে ছিলাম, রাজশাহী গ্রাজুয়েট 5 জন, জাহাঙ্গীরনগর থেকে, কিন্তু জাহাঙ্গীরনগর তো নতুন ইউনিভার্সিটি, ছোট ইউনিভার্সিটি, সেই তুলনায় তো রাজশাহী ইউনিভার্সিটি আরো বেশি থাকা উচিত। হ্যাঁ, আমার কেন প্রাইমারি স্কুলে আমার আমি বায়োকেমিস্ট্রির অনেক বন্ধু রাজশাহী থেকে পাশ করা, সে প্রাইমারি স্কুলে তখন স্কোয়ার থেকে তো ওইখানে পরীক্ষা দিবে, আমি প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, কারণ আমার মা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, হ্যাঁ, যারা আমাদের বড় করছে, আমার নিজের মা, আমি ওটাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে যেখানে আমি তখন চিন্তা করতেছি বাইরে যাবো ইয়ে করবো, তখন ও বলতেছে ওইটা করবে তখন, বাট এটার কারণ আমার কাছে তখন মনে হয়েছে হয়তো ঢাকা থেকে দূরে থাকার কারণ, বাট এখন যেটা অনলাইন আসার পরে সব সোজা, এই জন্য আমি আশা করবো যাতে রাজশাহী যাতে মানে এখানে এখন আগাচ্ছে, আরো যাতে আগায় আর কি। This is honestly one of the best webinar I have attended on higher study, very informative, impressive. হ্যাঁ, অবশ্যই, মানে আমরা আসলে ওয়েবিনার সিরিজটা মানে একটু এভাবেই সাজিয়েছি, মোটামুটি প্রথম অংশটা আর কি চেষ্টা করেছি যে একটু বেসিক ইনফরমেশন গুলো পাক, তারপরে একটু বেশি ডিপে যাওয়ার চেষ্টা করছি, এবং আজকের ওয়েবিনারটা অলমোস্ট বলা যায় একটা ওয়ার্কশপ টাইপের ছিল, যদিও তোমাদের হয়তো সিভি তোমরা দিতে পারোনি বা যে কোনো ভাবে হয়নি, কিন্তু একদম টোটালি ওয়ার্কশপ। আমি নিজে যখন প্রথম সিভি ওয়ার্কশপে অ্যাটেন্ড করি, সেটা কিন্তু ইতালিতে করেছিলাম। তো আমাদের শিক্ষার্থীরা যারা অ্যাটেন্ড করেছে হয়তো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মধ্যে যারা, তারা সত্যিকার অর্থেই লাকি। এই যে প্যান্ডেমিকের হয়তো অনেক বাজে দিক আছে, সবচেয়ে ভালো দিক যেটা, যে আমরা খুব মানে সারা পৃথিবী জুড়ে এরকম ইন্টালেকচুয়াল মানুষগুলোর সঙ্গে কানেক্টেড হতে পারছি, তাদের নলেজ শেয়ার করা যাচ্ছে, সহজে নেওয়া যাচ্ছে। আমি একটু কথা বলে শেষ করি কারণ বের হবো। সেটা হচ্ছে যে আজকে যে জিনিসগুলো বললাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এটা থেকে ডিফার করলে হবে, মনে সাজেস্ট করবো, কারণ নিজের মানে আইডিয়াটা আমি নিজে বললাম, নিজের আইডিয়া থেকে করা, ওইটা ইউনিক হওয়া সবসময় ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাকে রিচ করা যাবে আমার ইমেইলে, আমি রেসপন্স না দিলে কিন্তু সময় লাগলেও উইকেন্ড, স্যাটারডে সানডেতে রেসপন্স দিব।
আর হচ্ছে ফাইনালি যে রাজশাহী ইউনিভার্সিটির কথা বললাম, এটা কিন্তু একদম ইনফর্মালি বললাম, হ্যাঁ, যে ডোন্ট টেক, কারণ আমি ডক্টর মনিরাকে বলছিলাম যে আমার দেখা অন্যতম বেস্ট বায়োকেমিস্ট হচ্ছে ফরহাদ ভাই, যিনি হচ্ছে রাজশাহী গ্রাজুয়েট, আমার মেইন মেন্টর ডক্টর ইব্রাহিম কলিম রাজশাহী ইউনিভার্সিটির। কিন্তু আমি যখন বাইরে যাই, আমি রাজশাহী, হয়তো আপনার অনেক গ্রাজুয়েট আছে, বাট আপনি যদি রেশিও ধরেন নাম্বার অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, নাম্বার অফ দ্য মানে রাজশাহী ইউনিভার্সিটির বয়স সেই তুলনায় অনেক কম। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে ড্রিম হাই। হ্যাঁ, ওই প্রথম থেকেই ব্যাংকে যাওয়ার জন্য না, আমার নিজের মাও টিচার, ব্যাংক খারাপ না, বাট আপনি কেন ফিজিক্সে পড়ে প্রথম থেকেই ব্যাংকে জব করার চেষ্টা করবেন? হ্যাঁ, ওয়াই ক্যান্ট ইউ ড্রিম হাই, এই আর কি। তো আমি 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 মনে হয় আমি একটু বের হতে হবে, কারণ আমার ছেলেকে স্কুল থেকে আনতে হবে, এই আর কি। জি শিওর। আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল ভাই। কি বলবো আসলে, আপনার সময় দেওয়ার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আশা করি সামনে কোনো একদিন হয়তো আবারও যদি সময় হয়, হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি ডিসেম্বর 18 থেকে আমি যে কোনো স্পেসিফিক বিষয়ে আমি আবার কথা বলতে রাজি আছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এবং